আমাদের আজকে 39 নাম্বার ক্লাস। আমরা মোটামুটি অনেকটাই পিছনে। তো আজকে থেকে ইলাস্ট্রেটর শুরু। আমরা চেষ্টা করব হার্ট অ্যান্ড সোল আরও বেশি প্র্যাকটিস করার জন্য এবং মার্কেট প্লেসে বেশি বেশি কাজ করার জন্য চেষ্টা করব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস টোটালটা দেখব, আর এর শর্টকাট ডিটেলসগুলো দেখব, সিলেকশন ডিটেলস, আর যদি সময় থাকে আমরা শেপ টুল নিয়ে কাজ করব। শেপ টুল যদিও আমরা ফটোশপে দেখে আসছি, ওইটারই জাস্ট একটু রিভিউ দেব। ওকে, তো সফটওয়্যার ইনস্টল করেছেন সবাই? কে এখনো সফটওয়্যার ইনস্টল করেননি? সফটওয়্যার এখনো ইনস্টল করা হয়নি কার? সবার করা আছে? ম্যাম আমার করা হয়নি, আমি পিসি চেঞ্জ করবো তো। আচ্ছা, একটু তাড়াতাড়ি চেঞ্জ করেন, কারণ না তো পিছিয়ে পড়বো আমরা। ওকে, দেখেন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? জি ম্যাম, শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম। তো যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছি, সবার যে সেম। সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে যে এমনই আসবে তা কিন্তু না। এক একজনের ভিউ এক এক রকম হবে সফটওয়্যারের ভিউগুলো। তো যেমনই হোক না কেন, আমাদের কাজ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করা। আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম, কন্ট্রোল অ্যান্ড প্রেস করার সাথে সাথে এরকম একটা ছোট্ট পপ আপ প্যানেল আসছে। পপ আপ প্যানেল আসার পর এই যে প্রিসেট ডিটেলস, বা এখানে একটা নাম দিতে হবে যে আপনি কি কাজ করবেন সেটার একটা নাম দিলেন। যেমন আমি নাম দিলাম আজকে ক্লাস 39। ওয়াইডার হাইট তো বলেই এসেছি হবে। এখান থেকে আপনি পয়েন্টারগুলো চেঞ্জ করতে পারবেন, যে ইঞ্চি হবে, পিক্সেল হবে নাকি মিলিমিটার হবে সেটা দিবেন। ওরিয়েন্টেশন ভার্টিক্যালি হবে নাকি হরিজন্টালি হবে। ডান পাশে দেখেন একটা এক্সট্রা জিনিস আছে আর্টবোর্ড নামে। এই আর্টবোর্ডটা কি? ফটোশপে ওই যে হোয়াইট কালার যে যতটুকুর মধ্যে আমরা ডিজাইন করছিলাম সেটাকে আর্টবোর্ড বলেছিলাম। ইলাস্ট্রেটরও আর্টবোর্ড আছে, বাট ইলাস্ট্রেটরের একটা সুবিধা হচ্ছে আপনি একটা আর্টবোর্ড না, চাইলে আপনি অনেকগুলো আর্টবোর্ড নিতে পারেন। কেমন? ধরেন আপনি একটা ম্যাগাজিন ক্রিয়েট করছেন কারোর জন্য। ম্যাগাজিনে হচ্ছে আপনার 10 পাতার ম্যাগাজিন হবে, 10টা পাতা হবে এপিট ওপিট করে। তো 10টা পাতার কয়টা হয়, তো এপিট ওপিট করে টোটাল 20টা পেজ হয়। পৃষ্ঠা 1, পৃষ্ঠা 2 যদি হিসেব করি, 10টা পাতার। তো এই যে আমরা 10টা পাতা বলছি বা 20টা পেজ বলছি, আপনি 10 পাতার যখন একটা ম্যাগাজিন ক্রিয়েট করবেন, এপিট ওপিট করে আপনাকে টোটাল কয়টা পেজের ডিজাইন করতে হবে? 20টা পেজের ডিজাইন করতে হবে। তখন আপনাকে কি করতে হবে? আপনি চাইলে আর্টবোর্ড নিয়ে নিতে পারেন, এখান থেকে 20টা আর্টবোর্ড নিয়ে নিতে পারেন। আমরা একটু পরে দেখছি আর্টবোর্ডটা নিলে কি হয়। আমরা ফার্স্ট হচ্ছে এখানে একটা আর্টবোর্ড নিলাম। এরপরে দেখেন ব্লিড একটা অপশন আছে, যে টপে কত ব্লিড হবে, বটমে কত হবে, লেফটে কতটুকু হবে, রাইটে কতটুকু হবে। আপনি এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি যদি বলি যে লক অবস্থায় আছে, এটা হচ্ছে এখন লক অবস্থায় আছে। আপনি এক জায়গায় এখানে যে মানটা দিবেন, সাপোজ আমি দিলাম 0.5, অটোমেটিক্যালি কি হবে, অন্যান্য সব জায়গায় চলে আসবে যদি এটা লক অবস্থায় থাকে। ক্লিয়ার? এখানে আমি 0 দিলাম, অটোমেটিক্যালি কি হবে, আপনি যখন অন্য জায়গায় ক্লিক করবেন সব জায়গায় একই মান চলে আসবে। যদি লকটা আপনি খুলে দেন, এই যে খুলে দিলাম, তখন আপনি কি হবে, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সবার মান দিতে পারবেন। যেমন এখানে দিলেন 2, এখানে আসেন এখানে দিলেন 5, তারপরে এখানে হয়তো বা দিলেন কত
তো। আচ্ছা, এটা হচ্ছে 1 ইঞ্চি নিচে হয়, উপরে হয় না, মানে 0.5 আর কি, 0.5। এখানে হয়তো বা দিলেন আপনি 0.76, এরকম আপনি আলাদা আলাদা সবার ইন্ডিভিজুয়ালি দিতে পারেন। তো আমরা লকটা অ্যাক্টিভ করে দিলাম, এটা 0 রাখি। আর অ্যাডভান্স অপশনে গেলে কি হবে, কালার মোড আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বাট ডিফল্ট হিসাবে CMYK এখানে দেওয়া থাকবে। রেজুলেশন সেটা আপনি কমাতে পারেন, ডিফল্ট হিসাবে 300 দেওয়া আছে, চাইলে আপনি আরও কমাতে পারেন। প্রিভিউ মোড ডিফল্ট করা আছে, আপনি চাইলে পিক্সেল বা অন্য কোনো মোড নিয়ে নিতে পারেন, আমরা ডিফল্টে রেখে কাজ করব। মোর সেটিংসে যদি চলে যাই, এখানে আরও কিছু সেটিংস আছে। আচ্ছা, এই সেটিংসটা একটু পরে দেখি। তো আমি অ্যাট ফার্স্ট কী করলাম, আমি একটা আর্টবোর্ড নিয়ে এবং কোনো ব্লিড নাই একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। জাস্ট একটা আর্টবোর্ড নিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, আবার Ctrl+N। এবার আমি সেম জিনিসটাই থাকবে, শুধুমাত্র ব্লিড দেব। মানে সেম অপশনগুলো থাকবে, একটা আর্টবোর্ড, জাস্ট এখানে ব্লিড অ্যাপ্লাই করব। ব্লিড ধরেন দিলাম আমি 1 দিলাম, মানে 1 ইঞ্চি করে সবার আসবে। ওকে, ক্রিয়েট করেন। এই যে দেখেন, এখানে চারপাশে কোনো ব্লিড নাই, বাট আমি পরেরটাতে ব্লিড দিয়েছিলাম, এই যে চারপাশে একটা ব্লিড চলে আসছে। এই ব্লিড আপনি সিলেক্ট করতে পারবেন না, এই ব্লিডটা আনসিলেক্ট অবস্থায় থাকবে। আবার Ctrl+N। এখন আমি কি করলাম, এখানে আর্টবোর্ড দিলাম কয়টা, সব ঠিক থাকবে। ব্লিড আমি উঠায় দিই, ব্লিড আমার দরকার নেই, কারণ আমার ব্লিড ভালো লাগে না। সো ব্লিড উঠায় দিলাম। আমি এখান থেকে আর্টবোর্ড দিয়ে দিলাম ধরেন 5টা না 10টাই দিলাম, যে 10টা আর্টবোর্ড হবে। ক্রিয়েট করেন, এই যে দেখেন 10টা আর্টবোর্ড হয়ে গেছে। এগুলো সব এক একটা আর্টবোর্ড। যদি এগুলো কিছুই করা যাবে না, সিলেক্ট করতে পারবেন না, Ctrl+N। আপনি এখানে 10টা আর্টবোর্ড দিলেন। এবার আপনি মোর সেটিংসে চলে যান। মোর সেটিংসে আসার পরে এই যে এখানে দেখেন নাম্বার অফ আর্টবোর্ড কয়টা, 10টা আর্টবোর্ড দিয়েছেন। এই আর্টবোর্ডগুলোর ওরিয়েন্টেশন কেমন হবে, যে বাম থেকে ডানে করে যাবে, নাকি উপর থেকে নিচে আসবে, নাকি এক লাইনে পাশাপাশি থাকবে, নাকি এক লাইনে উপর নিচে থাকবে। এখন আপনি যেই ডকুমেন্টটা ক্রিয়েট করেছেন, এটা কি সবগুলো পর পর একটার পর একটা নিচে নিচে আছে, এইটারই হচ্ছে আপনি ওরিয়েন্টেশন করতে পারেন মোর সেটিংসে গিয়ে। এইটার মানে হচ্ছে পরপর কি থাকবে, যে পাশাপাশি হয়ে যাবে, এইভাবে যাবে, যাওয়ার পর আবার এখান থেকে শুরু হবে, আবার এখান থেকে শুরু হবে। পরেরটা কি বলছে, উপর থেকে নিচে আসবে, আবার উপর থেকে নিচে আসবে, আবার উপর থেকে নিচে আসবে, মানে ডান বরাবর যেতে থাকবে। আর এর পরেরটা বলছে সবাই একটার পর একটা পাশাপাশি থাকবে, যেভাবে লম্বা লম্বিভাবে এভাবে থাকবে, মানে রো বরাবর। আর পরেরটা বলছে কলাম বরাবর। সাপোজ আমি এটাই সিলেক্ট করে দিলাম, ফার্স্টেরটা সিলেক্ট করলাম। এখন ফার্স্টেরটা সিলেক্ট করার সাথে সাথে এখানে যে কলামের অপশনটা ওপেন হয়ে গেছে, যে এই যে আপনি ফার্স্টেরটা দিলেন যে রো বরাবর সবাই থাকবে, একটার পর একটা আসবে, টোটাল কয়টা করে ক্রিয়েট করা হবে, মানে আমি এখানে 10টা আর্টবোর্ড দিয়েছি না, 10টা আর্টবোর্ডকে আপনি কিভাবে বিন্যাস করতে চান। যে আমি এখানে 4 দিয়েছি, 4 মানে কি 4 অথবা ধরেন 3 দিলাম, যে এর মানে হচ্ছে ফার্স্টে 3টা থাকবে, আবার নিচে থেকে শুরু হয়ে প্রথমে থাকবে 1 2 3, তারপরে থাকবে 4 5 6 নাম্বার পেজ, এরপরে 7 8 9 নাম্বার পেজ, 10 নাম্বার পেজটা সবার লাস্টে যাবে। প্রত্যেকটা আর্টবোর্ডের মধ্যে এত ইঞ্চি করে স্পেস আছে, আপনি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর ওয়াইড হাইট তো ঠিকই, সব ঠিক আছে, ব্লিড দিতে পারবেন, আর বাকি সব ওকে। এখন ক্রিয়েট করেন, এই যে দেখেন একটু আগে যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছেন একটার পর একটা সব নিচে, বাট এখন আমি কি করেছি, ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিয়েছি। এটা হচ্ছে 1, মানে 1 নাম্বার আর্টবোর্ড, 2 3, তারপরে 4 5 6 7 8 9 10 নাম্বার এখানে আসছে। পরের আরেকটা ওরিয়েন্টেশন আছে, সেটা হচ্ছে এইভাবে আসবে, যেভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বারটা এখানে আসবে।
আর আরেকটা আছে হচ্ছে সব পাশাপাশি থাকবে। তো আপনি কাজ করার সময় যদি আপনার একটার বেশি আর্টবোর্ড প্রয়োজন হয় তখন আপনার পছন্দ মতো ওরিয়েন্টেশন এভাবে দিয়ে নিতে পারেন। ক্লিয়ার? ডকুমেন্ট সেটআপ বুঝতে পেরেছি। এরপরে আমরা আমাদের পেজে চলে আসলাম। দেখেন ফটোশপে গতকালকে বলা হয়েছে যে ফটোশপে শুধুমাত্র এই যে সাদা যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে আমরা কাজ করতে পারছি না। বাহিরের ব্ল্যাক অংশটুকুতে আমরা কোনো কাজ করতে পারি না। ব্ল্যাক অংশে যেই জিনিসই আপনি রাখেন সাথে সাথে সেটা হাইড হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। বাট ইলাস্ট্রেটর আপনাকে খুব ভালো একটা সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে আপনি এই সাদা আর্টবোর্ড ছাড়াও যতটুকু ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন তার পাশে অ্যাশ কালার সব জায়গায় আপনি কাজ করতে পারবেন, সব জায়গায় কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। যদি এত বড় আর্টবোর্ড প্রয়োজন পড়ে না, মানে ওয়ার্ক স্পেস প্রয়োজন পড়ে না, একটু আশেপাশে হয়তো বা কাজ করে। তো আপনি যখন ডকুমেন্টটা ওপেন করবেন তখন হয়তো বা আপনার ডকুমেন্টের ভিউটা এরকমটা থাকবে। এরপর আপনি আপনার নিজের মতো করে কি করবেন, সাজিয়ে নিতে পারেন। যেমন আমি যেটা করি, আমি করি হচ্ছে প্রপার্টিস এখানে আছে, উইন্ডোতে চলে যাই, উইন্ডো থেকে আমার আর কি কি লাগবে সেই জিনিসগুলো, যে অ্যালাইন লাগবে তাহলে অ্যালাইনটা আমি এখান থেকে নিয়ে আসি, অ্যালাইনটাকে এনে এখানে অ্যাডজাস্ট করে দিই। আর কি লাগবে, আমার হয়তো বা কালার লাগবে, তাহলে কালারটাকে নিয়ে আসি, কালারটাকে এখানে অ্যাডজাস্ট করে দেই। এরপরে আর কি লাগে, আমার এখান থেকে পাথফাইন্ডার লাগে, পাথফাইন্ডার আচ্ছা অ্যালাইনের সাথে পাথফাইন্ডার আছে, উইন্ডোতে চলে যাই। টাইপ টুলের ক্যারেক্টার লাগবে, ক্যারেক্টারটাকে নিয়ে আসি, এটাকে এনে আমি এখানে অ্যাডজাস্ট করে দেব। আরেকটা লাগবে হয়তো বা সোয়াচ লাগবে, যে যেখানে আমার সবগুলো কালার শো করছে, সেটাকে নিয়ে এসে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে হয়তো বা আমার গ্রেডিয়েন্ট লাগবে, গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ করে আমি এখানে নিয়ে এসে রেখে দিলাম। তো আমার যেটা প্রয়োজন আমি এখানে রাখি, আবার হচ্ছে ডিলিট করে দিই। এই যে এজেন্সিয়ালে গিয়ে যেমন পেইন্টিংয়ের জন্য ক্লিক করলে পেইন্টিং রিলেটেড সব কিছু এখানে চলে আসবে, আমরা নিজেরা সেটা কি করতে পারি, অ্যালাইনমেন্ট করে নিতে পারি। অ্যাজ ইট ইজ ফটোশপের মতো উপরে মেনু বার, তারপরে কন্ট্রোল প্যানেলটা আমি হাইড করে রেখেছি, চাইলে আপনারা কন্ট্রোল প্যানেল যেখান থেকে আমরা কি করব, অ্যাক্টিভ করে নিতে পারি। এই যে কন্ট্রোলে ক্লিক করলে কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। মেনু বার, কন্ট্রোল প্যানেল, বাম পাশে আছে টুলস প্যানেল, ডান পাশে আছে টুলস বার। এতটুকু তো খেয়াল আছে সবার? আচ্ছা, আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি। আগে একটু শেপটা নিয়ে নিই। এই যে ফার্স্ট যে টুলসটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সিলেকশন টুল। ফটোশপে এটার নাম ছিল কি, মুভ টুল। ফটোশপে ছিল মুভ টুল, আর এখন নাম হচ্ছে সিলেকশন টুল। ফটোশপে কি ছিল, কোনো একটা কাজকে বা কোনো একটা লেয়ারকে আপনি কি করতে পারতেন, মুভ করাতে পারতেন। তার জন্য হয় আপনাকে লেয়ার প্যানেলে গিয়ে লেয়ারটা সিলেক্ট করে নিতে হতো, অথবা এই যে উপরের একটা পার্ট ছিল যে লেয়ার সিলেক্ট বা গ্রুপ সিলেক্ট করা অবস্থায় থাকা লাগতো। আর এখানে আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট যাকে মুভ করাতে চাচ্ছেন তাকে এসে সিলেক্ট করেন, এরপরে হচ্ছে তাকে মুভ করান। যে কোনো জায়গায় আপনি সেটাকে কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। এছাড়াও এই সিলেকশন টুলের আরেকটা সুবিধা হচ্ছে, সিলেকশন টুলটা সিলেক্ট করার সাথে সাথে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন। কর্নারে যাবেন, কর্নারে গিয়ে অল্টার আর শিফট ধরে ছোট বড় করবেন। অল্টার আর শিফট ছাড়া যদি ছোট বড় করেন তাহলে তার চেহারা নষ্ট হয়ে যেতে পারে। বক্সটা ছিল এরকম,
বাট আমি অল্টার শিফট ছাড়া টেনেছি তাই এরকমটা হয়ে গেছে। আর আপনি যদি অল্টার শিফট ধরে টানেন তাহলে ডকুমেন্টটা কি হবে বা আপনার কাজটা একদম এই যে বর্ডার রেজুলেশন ঠিক থাকবে, দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে। অথবা আপনি শিফট ধরে শুধু শিফট ধরে টানতে পারেন, তাহলে এক সাইড থেকে সে বড় হবে, বাট ওর দৈর্ঘ্য প্রস্থ কি থাকবে, সমান থাকবে, রেজুলেশন ঠিক থাকবে। তো এই সিলেকশন টুলটা দিয়ে আপনি যেমন মুভ করাতে পারছেন, ছোট বড় করতে পারছেন, এবং এই যে রোটেটও করতে পারবেন। এটাকে কি করতে পারবেন, রোটেটও করতে পারবেন। জি মানজারুল বলেন। ম্যাডাম, সাবমেনু দেখা যাচ্ছে আপনার ইসে, কিন্তু আমার সাবমেনু দেখা যাচ্ছে। সাবমেনু কোথায় পেয়েছেন? এই যে টুলগুলোর পাশে আপনার সেম আরেকটা প্যানেল দেখা যাচ্ছে, দুইটা প্যানেল। ভাই আমার টুলসগুলো একটা পাশাপাশি আছে, কারণ আমার পিসির ডিসপ্লেটা ছোট, তো এই জন্য পাশাপাশি আসছে। আপনাদেরগুলো সব পরপর আছে, একটার পর একটা আছে। আর আরেকটা কাজ করতে পারেন, হয়তো বা টুলস সব নেই, সেটা এই যে উইন্ডো থেকে টুলস থেকে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্সে ক্লিক করেন। পেয়েছেন? পাইছি ম্যাডাম। আসছে এবার? জি। আচ্ছা, তো এই সিলেকশন টুলটা দিয়ে আমরা কি করতে পারছি, কোনো কিছুকে মুভ করাতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, ছোট বড় করতে পারি, এমনকি রোটেটও করতে পারি। তাছাড়া আপনারা যারা সিসি সফটওয়্যার থেকে শুরু করে আপডেট সফটওয়্যার ব্যবহার করছেন, তাদের আরেকটা সুবিধা আছে। আরেকটা সুবিধা কি আছে, যে কোনো একটা শেপ নিলে সেটা হতে পারে এখান থেকে শেপ টুল থেকে, অথবা হতে পারে পেন টুল দিয়ে বানিয়েছেন, যেটাই হোক না কেন, কোনো একটা শেপ নিলে দেখেন এই যে ছোট ছোট চারটা পয়েন্ট দেখা যাচ্ছে, মানে দুইটা রেখা যেখানে মিলেছে, মানে কোণ হয়েছে, যেখানে কোণ সৃষ্টি হয়েছে সেখানে এই যে এরকম পয়েন্টার আছে। তো আমরা ওই বিজনেস কার্ড ডিজাইন করার সময় ফটোশপে কি করেছিলাম, রেডিয়াস দিয়েছিলাম, রেডিয়াস যত বেশি দিচ্ছিলাম তত রাউন্ড হয়ে যাচ্ছিল। ইলাস্ট্রেটরে দেখেন সুবিধাটা কি, যে আমি 3.5 আর হচ্ছে 2 একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, সরি এটাকে কি বলে, শেপ নিয়ে নিলাম বিজনেস কার্ডের জন্য। জাস্ট আপনি এই পয়েন্টারে, যে কোনো একটা পয়েন্টারে যাবেন, যে কোনো একটা পয়েন্টারে গিয়ে মাউস ক্লিক করে চেপে ধরে টানেন, এবং শো করছে যে কত ইঞ্চি আপনি এটাকে রাউন্ড করছেন, কত ইঞ্চি রাউন্ড করছেন সেটা শো করছে। যে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা অটোমেটিক্যালি রাউন্ড হয়ে গেছে। সিলেক্ট করেন, টানেন, অটোমেটিক্যালি কি হবে, রাউন্ড হবে। আবার যদি আপনি চান যে না আমি সবগুলোকে রাউন্ড করতে চাই না, আমি শুধু এই পয়েন্টটাকে রাউন্ড করতে চাই, জাস্ট আপনি পয়েন্টারে এসে ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক, তখন এই পয়েন্টারটা অ্যাক্টিভ আছে, বাকি সব পয়েন্ট ইনঅ্যাক্টিভ আছে। এবার আপনি এটাকে ধরে টানেন, শুধুমাত্র এই পয়েন্টারটাই কি হবে, রাউন্ড হবে। আবার ধরেন আপনি বলছেন না আমি এই পয়েন্টারটাকেও রাউন্ড করতে চাই, তাহলে এটাতে এসে জাস্ট একটা ক্লিক করেন, এটাকে রাউন্ড করেন, দেখেন এটা কি হলো, রাউন্ড হয়ে গেল কাস্টম বিজনেস কার্ড। আবার অনেক আপনি বললেন যে না আমি এটা চাচ্ছি না, আমি হচ্ছে এই পয়েন্টারটাকে জাস্ট রাউন্ড করতে চাই, তো আপনি এই পয়েন্টারটাকে ক্লিক করে রাউন্ড করলেন এতটুকু, ধরে নিলাম 5। এরপর আপনি বলেন না এবার আমি এই দুইটা পয়েন্টারকে একসাথে রাউন্ড করতে চাই, তাহলে এই পয়েন্ট সিলেক্ট, শিফট ধরে আবার এই পয়েন্টটা সিলেক্ট করেন, এবার আপনি রাউন্ড করেন। বুঝতে পেরেছি? অথবা আপনি বলেন যে আমি এই পয়েন্টার আর এই পয়েন্টার দুইটাকে একসাথে রাউন্ড করতে চাই, তাহলে এই পয়েন্টার শিফট ধরে এই পয়েন্টার সিলেক্ট করেন, রাউন্ড করেন। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী, এতটুকু।
ম্যাডাম এখানে তো কাজ দেখলাম অর্ধেক কমে গেল। সরি। ম্যাডাম কাজ তো অর্ধেক কমে গেল এখানে। হ্যাঁ অবশ্যই, ওই গতকালকে মনে হয় আপনাদের ব্যাচেই কি কোশ্চেন করলো নাকি যে ম্যাম ফটোশপের পিছনে কেন এত সময় নষ্ট করলাম, যে ফটোশপের পিছনে আমাদের প্রায় কয়টা ক্লাস গেল, 20-25টা ক্লাসের মতো গেছে, তাই না? আমরা আরো বেশি হবে ম্যাম, কারণ আপনার ওইখানে ধরেন 2টা বাদ দেন আর এখানে 7টা, তাহলে হচ্ছে আপনার 10টা ক্লাস বাদ দেন, কারণ আমরা আমার সাথে তো 2 দিন ছিল মাইক্রো ওয়ার্কার্সের, আবার আরেক আপনাদের স্পেশাল ম্যাডাম আসলো মাইক্রো ওয়ার্কার্স 7 দিন, মধ্যে দিয়ে আবার মাইক্রো ওয়ার্কার্সের আপডেট একদিন, পরীক্ষা গেল একদিন, তো 10টা 11টা ক্লাস হচ্ছে বাদ দিলাম আজকে। 38টা ক্লাস থেকে 11টা ক্লাস বাদ দিলে কয়টা থাকে আপনার? 27টা। হ্যাঁ, কেন আমরা ফটোশপের পিছনে এতটা সময় নষ্ট করলাম? কারণ ফটোশপে যা যা শিখে আসছেন তার ম্যাক্সিমাম জিনিসই আপনি ইলাস্ট্রেটরে পাবেন একদম ইজি, কয়েকটা জিনিস জাস্ট এক্সট্রা। আর ইলাস্ট্রেটরটা এতটাই মানে ইজি যদি আপনি নিতে পারেন, যদি আপনি কাজ করতে পারেন, সব কিছুই একটা নিয়মের মধ্যে আপনি কাজ করবেন। ব্যাপারটা এরকম ছিল যে আগে আপনি আমাদেরকে টুলস গুলোর সাথে পরিচয় করিয়ে দিলেন, কোনটার কি কাজ সেই পরিচয়টা করে দিলেন, এখন হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা এই কাজটি সহজে করতে পারতেছি। হ্যাঁ এটাই, আমি এখানেও আপনাদেরকে টুলস বেশি না 2 থেকে 3 দিন সময় লাগবে, সবগুলো টুলস শিখিয়ে দেব, ভিতরের ফাংশনগুলো কি কি কাজ করে বা কোথায় কাজ করে, এরপরে প্রিন্ট রিলেটেড যা যা হয় মানে আমাদেরকে ডিজাইন করতে হয়, আপনি আপনার মডিউলে গিয়ে দেখেন শুধু লোগো আর বিজনেস কার্ড পর্যন্ত আছে, এরপরে আর কিচ্ছু নাই, বাট প্রিন্ট রিলেটেড আরও অনেক কাজ আছে। ওই কাজগুলো কিভাবে করে প্রত্যেকটা হয়তো এক একটা একদিন করে সময় লাগবে, আমরা শেষ করব, এরপরে জাস্ট নিজেরা প্র্যাকটিস করবেন, কারণ 50 ক্লাসের মধ্যে আমাদের এই টোটাল সফটওয়্যার শেষ করতে হবে, এরপর আপনাদের মার্কেট প্লেসের কাজের আপডেট নিতে হবে। অলরেডি অন্যান্য ব্যাচের মানজারুল বলেছিল না যে অন্যান্য ব্যাচে ইলাস্ট্রেটর আগে শুরু করেছে। এই কোশ্চেনটা আমি করতে যাচ্ছিলাম এখনই, আমি কালকেও দেখলাম, কালকেই দেখলাম এই জিনিসটা। কালকে রাত্রেবেলা আমরা 3-4 জন মিলে ক্লাস করতেছি, মানে প্র্যাকটিস করতেছিলাম ফটোশপের, রবি ভাই, আমি, মানজারুল ভাই, সাকওয়াত ভাই, আতসী। তখন হচ্ছে ম্যাম এই সাকওয়াত ভাই না কে যেন দেখালো আমাদেরকে যে মানে এলইডিপি কোর্সেই ফার্স্ট হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ শিখতেছিল তো একজন ট্রেনার। এখন আমাকে আর কি মানে যাদের সাথেই চলি, এক বড় ভাই একটা মিটিংয়ের মধ্যে বলেছিল যে আমাকে বলেছিল যে আপনি ভালো ডিজাইন করেন, বাট আপনি কি ভালো শেখাতে পারবেন? আবার আরেকজনকে বলেছে আপনি ভালো শেখাতে পারেন বাট আপনি ভালো ডিজাইন করতে পারেন না, মানে সে এভাবে আর কি উদাহরণ দিচ্ছিল, যা আর যার মধ্যে 2টা গুণই আছে সে জানে কিভাবে কাজ করতে হয়। সো আমার যতটুকু মনে হয় হ্যাঁ ডিজাইন মোটামুটি পারি, আমি মোটামুটি ভালো শেখাতে পারি। তো ওই যে ফার্স্টে যারা ইলাস্ট্রেটর যদি আপনি প্রথমেই শুরু করতেন কি হতো বিষয়টা, আপনি ইলাস্ট্রেটর শুরু করতেন, আপনি লোগো বিজনেস কার্ড ওকে ডিজাইন করা শুরু করে দিয়েছেন, মার্কেট প্লেসে কাজ করেছেন, 10 থেকে 15টা ক্লাসের মধ্যেই আপনার ইনকাম শুরু হয়ে গেছে। বাট এই ব্যাচটার মধ্যে হাতে গোনা 2 থেকে 3 জন বা ধরে নিলাম 4 থেকে 5 জন ইনকাম করতো, আর বাকি সবাই হা করে বসে থাকতো। জি ম্যাম, জি ম্যাম, এরকম প্রবলেমটা হতো আমাদের, কারণ আমি ক্লাসের 2টা ভিডিও দেখেছি কালকে, মানে পারতাম না, আসলে পারতাম না। 4 থেকে 5 জন ঠিকই খুব ভালো করছে, একদম ইনকাম করছে, কাজ পাচ্ছে, একটা যাদের হচ্ছে মানে পুরো এক্সপেরিয়েন্স আছে, রাইট, একটু নলেজ আছে, যেমন দেখেন এই যে আমি যদি বলি যে সাখাওয়াত, মানিক, ওরা আগে থাকতে আগে থাকতে একটু ঘাটাঘাটি করে আসছে, ওয়াহিদ ওরা, সাকওয়াত ভাই তো ওয়েবসাইট ডিজাইন করে, ওয়েব ডিজাইনার। তো এই যে হাতে গোনা 4-5 জনে কি হতো ঠিকই কাজ করতেছে, এতদিনে ধরেন ডলার ইনকাম করে ফেলতো, কারণ তাদের টেকনিক জানা আছে বা ভালো ডিজাইন করছে বা কনসেপ্ট কিভাবে কি করতে হয়
মোটামুটি তারা আগে থাকতে একটু ঘাটাঘাটি করে আসছে, বাট আমরা যারা আছি একটু পিছনে ব্যাকডেটেড, তারা কি করতাম? আমাদের তো মাঠে মারা, না পারতাম এই দিক না পারতাম ওই দিক, এইদিকে না শিখতে পারতাম না ওইদিকে। তারা ইনকাম করছে, আসতো ফ্রাস্ট্রেশন যে হায় হায় ওরা ইনকাম করছে আমরা পারছি না। যাই হোক, তার মানে যারা কাজ করতেছে তারাই ক্লাসে থাকতো, আমাদের হ্যাঁ মধ্যে যারা আছি আমি সবচেয়ে আগে সরে যেতাম ম্যাম, সত্য কথা। পালাতাম, সবার আগে পালাতাম। আমাদের ধারণা লাগতো না, আমি চলে যেতাম, আমি কারোর কিছু বলতাম না, আজকে এটা অনেকেই মিটিং আছে। আসতো, ওই যে আসি আসতাম। আমার এর আগের ব্যাচের প্রায় 7-8 জন এরকম চলে আসছে এই কারণেই। যাই হোক, চলে এসে আমার ব্যাচে আসছে যে ম্যাম আমাকে ক্লায়েন্ট ভাই ফোন দিল যে আপনি তো ভালো পারেন, দেখেন এই বাচ্চাগুলোকে বা এদেরকে একটু আপনার গ্রুপে নেন, আপনার ব্যাচে নেন। ম্যাম আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে, ফটোশপের কাজটা আগে করছি, এখন এটা ইলাস্ট্রেটরের সব কাজটা জায়গায়, করে আপনি আসছি। যে কোনো ইনস্টিটিউটে শিখতে যান আপনাকে আগে ফটোশপই শেখাবে। আপনাকে সর্বপ্রথম কি শিখাবে? এটা কে ভিডিও অন করে রাখবেন, ওকে। হ্যাঁ, আপনাকে আগে ফটোশপ শিখাবে, তারপরে ইলাস্ট্রেটর, এরপরে ইনডিজাইন, কারণ প্রত্যেকটারই ধারা আছে। আপনি শুরুতে গিয়ে ক্লাস 10-এ ভর্তি হবেন না, 9-10-এ ভর্তি হবেন না, এসএসসি পরীক্ষা দেবেন, আপনাকে ক্লাস 1-এ ভর্তি হতে হবে। 1 2 3 4 পার করে তারপরে হচ্ছে আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে এসএসসি এইচএসসি এক্সাম দিতে হবে। আপনাকে যদি ধরেই স্কুলে নিয়ে ক্লাস, ধরেন আপনার এখন ভর্তি হওয়ার কথা ক্লাস 1-এ, আপনাকে নিয়ে দিয়ে দিল ক্লাস 6-এ, কোনো লাভ আছে? আচ্ছা চলেন, আমরা বেশি কথা বলছি। তো এই পার্টটুকু তো বুঝতে পারলাম। এখন মনে করেন যে আপনার এখানে কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। ফটোশপে কি ছিল, আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছিলাম, কত সূত্র ব্যবহার করেছি, অল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট, আকডুম বাকডুম, লেয়ার নিতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, প্যারা আর প্যারা। বাট ইলাস্ট্রেটরে দেখেন এখানে কোনো ফরগ্রাউন্ড কালার নাই, কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, শুধুমাত্র দুইটা অপশন আছে। সেটা কি, যে হয় পুরোটা জুড়ে আপনি কালার দিবেন, আর নয়তো বর্ডারে কালার দিবেন, চারপাশে বর্ডারে কালার হবে। কালার আপনি কতভাবে চেঞ্জ করতে পারেন? অনেকভাবে চেঞ্জ করতে পারবেন, কয়েকটা পদ্ধতি আছে। এক, অবশ্যই আপনার সিলেকশন করে রাখতে হবে, যাকে আপনি কালার চেঞ্জ করতে চান তাকে সিলেক্ট করে রাখতে হবে। এরপরে এই যে দেখেন দুইটা অপশন, এই উপরে যেটা সেটা হচ্ছে ফিল, মানে পুরোটা যে কালার করে, আর নিচের যে অপশনটা সেটা হচ্ছে স্ট্রোক, চারপাশে কালার করে। আপনি জাস্ট এই ফিলের উপরে যাবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কি হচ্ছে, এই কালারের একটা অপশন চলে আসছে, আপনি আপনার পছন্দের কালারটা কি করে নেন, সিলেক্ট করে নেন, যে কোনো পছন্দের কালার সিলেক্ট করেন, ওকে দিবেন, সাথে সাথে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি স্ট্রোক চেঞ্জ করতে চান, স্ট্রোকের উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, যে কালারটা দিতে চান সিলেক্ট করেন, অটোমেটিক্যালি কি হবে, সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা একটা অপশন, আপনি এইভাবেও কাজ করতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই যে আমি উইন্ডো থেকে যে কালার নিয়ে আসলাম, এই যে কালার প্যানেলটা যেটা আমি এখানে রেখেছি, আপনি কালার প্যানেলটাও ওপেন করলেন। ওপেন করার পর এই ফিল কালারটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইখান থেকে আপনি আপনার পছন্দের কালারটা চুজ করলেন, অটোমেটিক্যালি দেখালো। অথবা আপনার যদি কোড নাম্বার জানা থাকে, আপনি এখান থেকে কোড নাম্বার সেট করেও কালার নিতে পারেন। আর যদি স্ট্রোক চেঞ্জ করতে চান, স্ট্রোকের উপরে ক্লিক করেন, এরপর আপনি স্ট্রোকের কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হতে থাকবে যে কোন কালারটা নিতে চান। এটা একটা অপশন। দ্বিতীয় আরেকটা অপশন আছে সোয়াচ, যে ডেমো কিছু কালার আছে যেটা আপনি উইন্ডো থেকে সোয়াচটা নিয়ে আসতে পারেন। একদম নিচের দিকে আসলে এই যে সোয়াচ, আমি অলরেডি এখানে এনে রাখছি, এই যে সোয়াচটা নিয়ে আসলে কার কালার চেঞ্জ করবেন, ফিল, জাস্ট ফিলটাকে সিলেক্ট করেন, আপনি এখান থেকে ডেমো কিছু কালার আছে ওই কালারগুলো অ্যাপ্লাই করে দিতে পারেন। আবার আপনি যদি আপনার নিজের পছন্দের কোনো কালার বানান, সেটাও আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, অ্যাড করে রেখে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি স্ট্রোক চেঞ্জ করতে চান, স্ট্রোকের উপরে ক্লিক করেন, আপনি আপনার কালারটা এখান থেকে চেঞ্জ করেন। ম্যাম এখানে গ্রেডিয়েন্ট নাই? হ্যাঁ গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্টে পরে যাব। গ্রেডিয়েন্টও আছে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়, গ্রেডিয়েন্টে পরে যাব। গ্রেডিয়েন্ট আপাতত কাজ করছি না, জাস্ট কালার নিয়ে দেখেন।
এতটুকু আছে। আর আরেকটা হচ্ছে কন্ট্রোল প্যানেলটা যদি অ্যাক্টিভ থাকে, কন্ট্রোল প্যানেল থেকে যে এখানে গিয়েও আপনি কি করতে পারেন, সোয়াচটা অ্যাক্টিভ হয়ে আছে যে কোন কালারটা চেঞ্জ করবেন। ফার্স্টেরটা হচ্ছে ফিল, পরেরটা হচ্ছে স্ট্রোক, অ্যাজ ইট ইজ ফটোশপের মতো, ফটোশপের যে জিনিসগুলো ছিল। ওকে, আর স্ট্রোক হচ্ছে বাড়াতে পারেন এখান থেকে। জাস্ট আপনি এখান থেকে কি করবেন, স্ক্রলটা উপরের দিকে ঘোরালে বা নিচের দিকে ঘোরালে বাড়বে আর কমবে। আর আপনার মান জানা থাকলে আপনি এখান থেকে মান বসায় নিতে পারেন। ডেমো কিছু দেওয়া আছে, এখান থেকে আপনি ডেমোগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে কন্ট্রোল প্যানেলটা অফ করে দিই, আমার কন্ট্রোল প্যানেলটা মনে হয় যে পেজ আরও ছোট হয়ে যায়। আপু একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। গ্লোবাল কালারটার বিষয়ে একটু বলবেন? আচ্ছা, গ্লোবাল কালার তো হচ্ছে, দেখেন আমি এটা ওপেন করি, এই যে অনলি ওয়েব কালার, সেখানে আমি সিলেক্ট করে নেব। হ্যাঁ, সিলেক্ট করলে কি হচ্ছে দেখেন, এটা অফ অবস্থায় আছে। তখন এই একদম এই কর্নারটা হচ্ছে হোয়াইট, আর এই নিচের যে পার্টগুলোতে যাবেন সেই পার্টগুলো হচ্ছে ব্ল্যাক। এতটুকু বুঝতে পেরেছেন তো? জি। আর এই কর্নারটা হচ্ছে হোয়াইট, আর একদম এই কর্নারে গেলে এটাকে আমরা স্লট বলছি, যে এই স্লটটা যেখানে আছে সেই কালারটার অ্যাকুরেট কালার পাবেন হচ্ছে এই কর্নারে আসলে। এরপরে দেখেন, আপনি যদি ওয়েবটাকে অ্যাক্টিভ করে দেন তাহলে কতগুলো প্যাটার্নে ভাগ হয়ে গেছে, ছোট ছোট প্যাটার্নে ভাগ হয়ে গিয়েছে। একদম এই কর্নারে আসলে কি হবে, তখন হোয়াইট কালার হবে। আপনি যেখানেই ক্লিক করেন একটুকু হোয়াইট, হোয়াইটের সাথে আপনার এই লেমন কালারটা বা আমরা টিয়া কালার বলি, এটা যখন ম্যাচ করছে এইখানটা হয়ে যাচ্ছে কি একটু স্কাই ব্লু। আবার যখন এখানটায় আসছে মানে আরেকটু লেমন এবং ব্ল্যাক মিক্সড হয়েছে হালকা একটু লেমন কালার আসছে, আবার স্কাই ব্লু আসছে, আবার গাঢ় লেমন আসছে, এইভাবে একটা কম্বিনেশন হয়েছে। ওয়েব কালারটাই হচ্ছে আপনার গ্লোবাল কালার। যে আপনি যদি এটাকে ডিফারেন্স করতে চান তখন আপনি এটাকে গ্লোবাল করে নিতে পারেন। বুঝতে পেরেছেন? এখানে মাঝে মাঝে কিছু ভিডিওতে যেটা দেখা হচ্ছে যে সোয়াচ যে প্যানেলটা, হ্যাঁ, এখান থেকে হচ্ছে ডাবল ক্লিক করে কালারের উপরে ওইখান থেকে হচ্ছে গ্লোবাল অপশনটা সিলেক্ট করে দেয় ওনারা। আসলে বুঝি নাই আসলে কিভাবে কি এটা গ্লোবাল কালারের বিষয়, এই জন্যই জাস্ট কোশ্চেন। বুঝতে পেরেছি। এখানে হ্যাঁ, এখানে এখানে যে মানে এই গ্লোবাল সোয়াচটার কালারটা উপরে এসে তারপরে হচ্ছে আপনার কি করে উপরে হচ্ছে গ্লোবাল কালারটা আছে, ওইটা এই যে দিয়েছে ওই এটা যখন অপশনটা অ্যাড দিয়েছে। করে হ্যাঁ দিবে তখন হচ্ছে যে অ্যাকুরেট, মানে এই কালারটার অ্যাকুরেট কালারটা সে ধরে রাখবে। এই যে একটু আগে যে কালার সোয়াচটা দেখালাম, দাঁড়ান, হুম। যেটা দেখালাম, যে আমি যদি ওয়েব করে দিই অ্যাকুরেট কালারটা, এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, এই ব্লকে শুধুমাত্র এই কালারটুকুই থাকবে, অন্য কোনো কালার আসে না। দেখেন কোড নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার এই ব্লকটাতে আসে না, যেখানেই ক্লিক করেন কোনো কালার কিন্তু একটাই কালার, কোড নাম্বার চেঞ্জ হচ্ছে না। না কোড নাম্বার এইটাই হচ্ছে আপনার গ্লোবালটা কি করে অ্যাক্টিভ করে রাখে, সেজন্য যে ওকে ওর কোনো কালার যাতে হ্যাম্পার না হয়, ক্ষতি না হয়, তাই সে গ্লোবালটা অ্যাক্টিভ করে রাখে। ওকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে এই অপশনটা কিছু শর্টকাট আমাদের জানতে হবে যেটা আমাদের কাজের জন্য সুবিধা হবে। আমরা ইলাস্ট্রেটরে লেয়ার নিয়ে খুব কম কাজ করব, মানে লেয়ার আসলে ধরার প্রয়োজন পড়ে না, খুব কম। যদি আপনি মান্ডালা ডিজাইন করেন বা প্যাটার্ন ডিজাইনের দিকে যান, এই রিলেটেড কাজ যদি করেন সেক্ষেত্রে আবার লেয়ার নিয়ে একটু কাজ করতে হয়। আর এছাড়া লেয়ার আসলে ওইভাবে ম্যানেজ করা আমাদের প্রয়োজন পড়ে না ইলাস্ট্রেটরে। অটোমেটিকলি ইলাস্ট্রেটর কি করবে, লেয়ারগুলো সে বিন্যাস করে নেবে বা লেয়ারগুলোকে সে সুন্দর করে সাজিয়ে নেবে। এবং একটা লেয়ারের মধ্যে, ফটোশপে কি ছিল, একটা লেয়ারের মধ্যে যদি অনেকগুলো শেপ আপনি আর্ট করে ফেলেন, ধরেন এখানে আমি আরও কিছু শেপ আর্ট করলাম, ওকে, একটা লেয়ারের মধ্যে সবগুলো শেপ আর্ট করে ফেললাম, তখন আমার কি করতে হতো, যে মুভ করালে কি সব একসাথে মুভ হতো না, যে কাউকে মুভ করেছে একসাথে সবগুলো মুভ হচ্ছে। বাট এইখানে দেখেন এই একটা লেয়ারের মধ্যে সবাই আছে, এখানে এই যে লেয়ার 1 এর ভিতরে সবগুলো আছে, বাট আপনি সিঙ্গেল সিঙ্গেল তাদেরকে কি করতে পারছেন, মুভ করাতে পারছেন, সবাইকে সিঙ্গেল সিঙ্গেল মুভ করাতে পারছেন। ইলাস্ট্রেটর ফটোশপের চেয়ে এই জন্যই অ্যাডভান্স।
তো মাঝে মাঝে কাজ করার সময় আপনার এমন হতে পারে যে আপনি এমন কিছু ডিজাইন করেছেন, ডিজাইনের সময় যে ডিজাইনগুলো করেছেন তাদেরকে হয়তো লক করে রাখতে হবে যাতে না মুভ করে, হয়তো বা হাইড করে রাখতে হবে যাতে দেখা না যায়। যেটা আমরা ফটোশপে লক করতাম কি দিয়ে, ওই যে একটা তালা চিহ্ন ছিল, লেয়ারটাকে সিলেক্ট করে তালাতে ক্লিক করতাম, তাই না? তালার উপরে ক্লিক করলে এটা লক হয়ে যেত, এটাকে আর মুভ করানো যেত না, কোনো কাজ করা যেত না। আর হাইড করার জন্য কি করতাম, চোখ বন্ধ করে দিতাম। সেম জিনিসটা এখানেও আছে। এই লেয়ারসে চলে যাবেন, তারপরে এই ড্রপ ডাউনে সিলেক্ট করেন, সেম জিনিসটা এখানে আছে। যে কি আপনি যদি এই যে দেখেন এইটার আই অফ করে দেন, এই লেয়ারটা অফ, আই অফ করে দেন, এটা বন্ধ হয়, অফ করে দেন, এই যে দেখেন বন্ধ। অথবা যদি লক করে রাখতে চান, এই খালি ঘরটাতে আসেন, খালি ঘরটাতে এসে এই যে এখানে ক্লিক করেন, লক অবস্থা হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। এইগুলোকে আপনি কি করতে পারবেন না, আর মুভ করাতে পারবেন। এই যে দেখেন কোনো কাজ করছে না, মুভ করানো যাচ্ছে না, কিছুই হচ্ছে না। আর হাইড করে রাখলে সব কি হয়ে যাবে, এখান থেকে চোখ বন্ধ করে দিলে সব উধাও হয়ে যাবে। বাট আমার আসলে ইচ্ছা হচ্ছে না যে আমি আবার লেয়ারে যাব, মোটামুটি একটা সময় নষ্ট হবে, যে ক্লিক করতে করতেও তো সময় নষ্ট হচ্ছে, আমি এটা চাচ্ছি না। আমি শর্টকাট ব্যবহার করতে চাচ্ছি। শর্টকাটটা কি, আপনি যদি কাউকে লক করতে চান, ধরেন ওকে লক করবেন, জাস্ট Ctrl+2, কন্ট্রোল ধরে 2 মানে 2, দেখেন এটা লক হয়ে গিয়েছে, বাকি সবাই অ্যাক্টিভ অবস্থায় আছে। আবার আপনি একে লক করতে চান Ctrl+2, অথবা সবাইকে একসাথে লক করতে চান, সবাইকে সিলেক্ট করেন, ড্র্যাগ করে Ctrl+2, একদম সব লক হয়ে গিয়েছে। তো আনলক করব কিভাবে, জাস্ট Ctrl+2 এর সাথে অল্টারটা চেপে ধরবেন, Ctrl+Alt+2, সবাই আনলক হয়ে যাবে। বাট এখানে একটা কন্ডিশন হচ্ছে, আপনি সিঙ্গেল লক করতে পারবেন, মানে একটা একটা করে বা একসাথে সবাইকে লক করতে পারবেন, কিন্তু যখন আনলক করছেন, মানে সূত্র দিয়ে আনলক করছেন, তখন সবাই একসাথে আনলক হবে। সিঙ্গেল আনলক করা যাচ্ছে না। যদি আপনি সিঙ্গেল আনলক করতে চান, সেক্ষেত্রে আপনাকে লেয়ারে যেতে হবে। বিষয়টা বুঝতে পেরেছি? ম্যাম একটু হ্যাঁ বলেন সাগর। আমি যদি ড্র্যাগ করে পুরোটা দেখে তারপর হচ্ছে মানে দুইটা শেপ সিলেক্ট করে ড্র্যাগ করে ধরেন নিচে দুইটা শেপ আমি সিলেক্ট করে Alt+2 দিলাম, তাহলে কি এই দুইটাই হবে না নাকি পুরোটা আনলক না হয়ে যাবে? না, শুধু আপনি এই যে এই দুইটাকে সিলেক্ট করেন, এই যে এইভাবে দুইটাকে সিলেক্ট করলেন, এই যে সিলেকশন করছেন, এই যে দেখেন একটা ডট দেখা যাচ্ছে না বক্সের মতো, এই ডটের ভিতরে যাদের টাচ হবে, ধরেন আমি এখান থেকে ড্র্যাগ করলাম, এই যে এই শেপটাকে টাচ করলো, তার মানে ও সিলেক্ট হয়ে গেছে। আবার এসে এই শেপটা টাচ করলো, দেখেন এখন বাম পাশের যেটার উপরে মাউসটা আছে ও সিলেক্ট অবস্থায় আছে, কিন্তু এই উপরেরটা সিলেক্ট অবস্থায় নাই, কারণ ডট শেপটা দেখেন উপরের শেপটা থেকে নিচে নেমে আসছে। বাট যখনই আমি একটু উপরে ধাক্কা দেব, এই যে ম্যাচ করে গেল, এখন কিন্তু দুইজন সিলেক্ট। আবার আরেকটু ধাক্কা দিয়ে যদি উপরে যাই, এখন হচ্ছে এই বড়টা সহকারে তিনটা সিলেক্ট, ছেড়ে দেন, এই যে তিনটা সিলেক্ট অবস্থায় আছে। মুভ করান তাহলেই বুঝতে পারবেন, এই যে মুভ করান, দেখেন ওই তিনটাই এই যে মুভ করে নিয়ে আসে। ওকে, এই তিনটাকে আপনি Ctrl+2 দিয়ে কি করলেন, লক করে রাখলেন। এখন দেখেন এই যে এটাও নড়ছে না, এটাও নড়ছে না, কোনো কাজ হচ্ছে না। বাট এই যে এখন যদি সবাইকে সিলেক্ট করেন, শুধুমাত্র এই তিনটা আলাদা আছে, আর ওইগুলো লক অবস্থায় আছে। আর লক আনলক আছে কিনা এটা আপনি বুঝতে পারবেন জাস্ট এসে এই যে সিলেক্ট করেন, এই যে দেখেন ট্রান্সফর্মের অপশন চলে আসে, সিলেক্ট করেন, এই যে এটা কাজ করছে না, এটা কাজ করছে না, এটা কাজ করছে, এটা কাজ করছে না। আর যখন আপনি Ctrl+Alt+2 দিবেন, অটোমেটিক্যালি সবাই একসাথে আনলক হয়ে যাবে। যদি ইন্ডিভিজুয়াল মানে একটা একটা করে আনলক করতে চান, তাহলে একটু কষ্ট করে লেয়ারে যেতে হবে, লেয়ারে গিয়ে আপনি তাদেরকে আনলক করতে পারবেন। এটা হচ্ছে লক আর আনলক। লক করার জন্য Ctrl+2, আনলক করার জন্য Ctrl+Alt+2। এরপর আসি হাইড। আমরা লেয়ার থেকে দেখলাম যে চোখ বন্ধ করে দিলেই বা আই অফ করে দিলেই হাইড হয়ে যাচ্ছে। আর সূত্র হচ্ছে Ctrl+3, লক ছিল Ctrl+2 আর হাইড হচ্ছে Ctrl+3। জাস্ট আপনি সিলেক্ট করবেন Ctrl+3,
সিলেক্ট করেন, এই দুইজনকে সিলেক্ট করেছি, কন্ট্রোল 3, এই দুইজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল 3। এইটাও সেম লকের মতোই, যে আপনি সিঙ্গেল সিঙ্গেল হাইড করতে পারবেন, অথবা একসাথে সবাইকে হাইড করতে পারবেন, বা দুইটাকে একসাথে হাইড করছেন, তিনটাকে করছেন, নো প্রবলেম। আপনি কি করতে পারবেন, সিঙ্গেল সিঙ্গেল হাইড করতে পারলেও যখন কন্ট্রোল অল্টার 3 দিবেন তখন সবাই একসাথে আনহাইড হয়ে যাবে। যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল আনহাইড করতে চান তাহলে একটু কষ্ট করে লেয়ারে যেতে হবে। লক আর আনলকের মধ্যে কারো কোনো কোশ্চেন? হাইড আনহাইড না ম্যাম। এবার আসি গ্রুপ করা, সেম এজ ফটোশপের মতো। সাপোজ আমি এই শেপটাকে না, এটাকে ধরেন মধ্যে নিয়ে যাই, এটাকে ধরেন এখানে নিয়ে যাই, এটাকে সাপোজ এই জায়গাটা নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে দিলাম, এটা থাকবে। আমি এই সবাইকে কি করতে চাচ্ছি, গ্রুপ করতে চাচ্ছি। আমি সবাইকে একসাথে সিলেক্ট করলাম, কারণ এগুলো সব একটা একটা অবস্থায় আছে, যে দেখেন এগুলো প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল অবস্থায় আছে। আমি সবাইকে সিলেক্ট করলাম, অথবা যে যেখানে ছিল সেখানে নিয়ে গেলাম। যে আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে পরপর যাদেরকে সিলেক্ট করবেন তারা সবাই সিলেক্ট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করেছেন, এবার শিফট ধরে একে সিলেক্ট করেন, তাহলে এই দুইজন সিলেক্ট হয়েছে। দেখেন কিভাবে বুঝতে পারছি এই দুইজন সিলেক্ট, শুধুমাত্র এই দুইজনের চারপাশেই বেসলাইন আসছে, বাট এদের চারপাশে নাই। এদের চারপাশে কি ব্লু কালার আছে মাউস যখন ছেড়ে দিচ্ছি, তার মানে এই দুইজন সিলেক্ট অবস্থায় আছে। আপনি শিফট ধরে সবাইকে কি করতে পারেন, আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারেন, অথবা ড্র্যাগ করেও একসাথে সিলেক্ট করা যায়। আমি কন্ট্রোল জি দিয়ে একে কি করে দিলাম, গ্রুপ করে দিলাম। এখন আপনি যখন একে সিলেক্ট করবেন অটোমেটিক্যালি এই তিনটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার ধরেন আমি এই দুইটাকে একসাথে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি, তাহলে এই যে এই দুইটা হচ্ছে আবার একসাথে গ্রুপ হয়ে গেছে। আবার এই দুইটা গ্রুপকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এবার হচ্ছে এই সবগুলো একসাথে একটা গ্রুপ। এটা হচ্ছে আমরা কি করলাম, গ্রুপ করলাম। গ্রুপ ভেঙে দেওয়ার জন্য সূত্র কি ছিল, কন্ট্রোল শিফট জি। গ্রুপ ভেঙে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট জি। যারা লিখে রাখছেন না, পরে গেলে ধরা খাবেন, মনে থাকবে না, আমার জিজ্ঞেস করলে আমি একবারও বলবো না। দেখেন গ্রুপ ভেঙে দেওয়ার পর করলাম, এটা আমি কি লেয়ারে গিয়ে দেখতে পাবো? কন্ট্রোল শিফট জি, এটা লেয়ারে দেখতে পাবেন কিনা, চলে যান লেয়ারে, দেখে আসেন যে আসলে গ্রুপ হলো কিনা, একটু চেক করে দেখেন। এই যে প্রত্যেকটা শো করবে, কোন গ্রুপে কে আছে শো করবে। ওকে, বাট এখানে কাহিনী হচ্ছে যে গ্রুপ ভাঙার জন্য তো আপনাকে সূত্র দিতেই হবে রে ভাই, নো প্রবলেম। আচ্ছা, গ্রুপ ভাঙার জন্য সূত্র দিতে হবে। আরেকটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দেই। বুদ্ধিটা কি, যে ধরেন আপনার সূত্র মনে নাই, তাহলে কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এই যে আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক করেন, অটোমেটিক্যালি আনগ্রুপ হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা সিঙ্গেল, এটাকে সিলেক্ট করেন, গ্রুপ করা আছে, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, অথবা এই যে এখান থেকে এডিট, সরি এডিট না, অবজেক্টে গেলে কি হয়, এই যে আনগ্রুপ অপশন, আনগ্রুপ, লক, আনলক, হাইড, আনহাইড সব আছে, এবং সূত্র দেওয়া আছে, গ্রুপ করার জন্য কি, আনগ্রুপ করার জন্য সব কিছু আছে। জাস্ট আপনাদেরকে একটু খুঁজে খুঁজে বের করে দেখতে হবে। আমাদের এইটাই সমস্যা, আমরা ওই কষ্ট করতে চাই না, যে সরাসরি দোকান থেকে চাল কিনে আনবো, যে প্রেসার কুকারে বসাই দেবো, ভাত হয়ে যাবে, খাবেন। কিন্তু এই চালটা হতে যে কত কষ্ট করতে হয়, এই কষ্টের মূলটাই আমরা খুঁজে বের করতে পারি না। যে আপনি কোনো কিছু শিখছেন, আগে এই জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখেন, একটু স্টাডি করেন, রিসার্চ করেন, আমরা সেটা করি না। রাইট বাটনে ক্লিক করে আপনি আনগ্রুপ করতে পারেন, অথবা শর্টকাট কন্ট্রোল শিফট জিতে প্রেস করলে এটা কি হলো, আনগ্রুপ হয়ে গেল। ম্যাম লেয়ারের ডান পাশে যে রাউন্ড ছোট একটা গোলের মতো, এটা কি? কোথায়?
ম্যাম লেয়ারটা নিলে তখন যে লেয়ারের ডান পাশে বাম পাশে তো আই থাকে আর ডান পাশে যে রাউন্ড একটা এই লেয়ারের মধ্যে পড়ে আছেন কেন? লেয়ারে না যেতে না করলাম। ম্যাম এমনি আচ্ছা, এটা হচ্ছে আই, চোখ। এই যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে লক আনলক করতে পারে। আর এটা হচ্ছে শো করবে যে কতগুলো লেয়ার আছে, এটা শো করবে। আর ডান পাশের এই যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো হচ্ছে প্রত্যেকটা লেয়ারেরই এই পয়েন্টার আছে। তো এই পয়েন্টারের মধ্যে আমি এখন কোন লেয়ারে আছি? লেয়ার 1 অ্যাক্টিভ অবস্থায় আছে, যে কারণে ব্লু কালার শো করছে। আর এই লেয়ার 1 এর ভিতরে আমি অনেকগুলো রেক্টেঙ্গেল নিয়েছি। কোন রেক্টেঙ্গেলটা অ্যাক্টিভ অবস্থায় আছে? এই রেক্টেঙ্গেলটা অ্যাক্টিভ অবস্থায় আছে, যে কারণে এই যে এটা দেখেন, এই পয়েন্টারটা কি একটু বড় হয়ে আছে, আর এই যে পাশে ব্লু চিহ্ন, মানে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এটা শো করছে। বুঝতে পেরেছেন? যদি আপনি এই পয়েন্টারটা সিলেক্ট করেন, ওই যে দেখেন চেঞ্জ হয়ে গেল, অথবা এটাকে সিলেক্ট করেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল, অথবা এটাকে সিলেক্ট করেন, চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? তো এটা হচ্ছে লক আনলক, হাইড আনহাইড, গ্রুপ করা, এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কন্ট্রোল সি, এটাকে কপি করলাম, এটার কালার চেঞ্জ করে দিই। এটা ধরেন আমি একটু ছোট করে দিই। ম্যাম একটা কোশ্চেন ছিল, আরেকটা কোশ্চেন ছিল ম্যাডাম। আমরা যেমন ফটোশপে যখন কাজ করেছি, যখন এই যে কপি করেছি, তখন হচ্ছে ওই একটা লেয়ারের আই অফ করে তারপর দেখে তারপর করতে হয়েছে। এখানে তো তাই করতে হচ্ছে না, তাই না ম্যাম? না, এখানে আমার যাকে কপি করার আমি তাকে জাস্ট সিলেক্ট করছি, কন্ট্রোল সি কপি, কপি করার পরে আপনি কন্ট্রোল ভি যদি পেস্ট করে দেন, এই যে এটা টোটাল যতটুকু ওয়ার্ক স্পেস দেখা যাবে, সেটা হোক আর্টবোর্ডে, জি হোক আর্টবোর্ডের বাইরে, যেখানেই থাকেন না কেন, যেখানেই হোক, মানে এই যে টোটাল যে এখান থেকে শুরু করে আমার মাউসটা যে মুভ করছে দেখছেন, এতটুকু ঠিক মিডলে হচ্ছে পেস্ট করে দিবে। যদি আমি ভিতে প্রেস করি, ধরেন এতটুকু, আমি এটাকে কি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, একদম মিডলে পেস্ট করে দিবে। আর আরেকটা অপশন হচ্ছে যে আপনি কপি করার পরে কন্ট্রোল এফ, এফ মানে হচ্ছে ফ্রন্ট, সবার উপরে পেস্ট করবেন। কন্ট্রোল এফ দিলে কি হবে, যেটা আছে মানে যাকে কপি করেছেন ঠিক তার উপরে পেস্ট হবে। দেখেন, এটাকে আপনি কি করেছেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলেন, ঠিক এটার উপরেই পেস্ট হয়েছে। এটা আমি এখন যদি কালার চেঞ্জ করে দেই, এই যে কালার চেঞ্জ, তার মানে এই যে দেখেন সরাই উপরে পেস্ট হয়েছে। আবার আরেকটা হচ্ছে পিছনে পেস্ট করা যায়, যেমন আমি ওকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এবার কন্ট্রোল বি মানে ব্যাক, পিছনে বিতে প্রেস করলাম, কালার চেঞ্জ করে দেই, কালারটা ধরেন দিলাম হোয়াইট, দেখেন পিছনে কালার চেঞ্জ। তাকে হচ্ছে আপনি একটু কষ্ট করে মুভ করে নিয়ে যান, এই যে দেখেন পিছনে পেস্ট হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই তো অনেক কাহিনী। এগুলো কোথায় পাবেন? চলে যান এই যে এডিটে চলে যান, এডিটে গেলে সবগুলো পেয়ে যাবেন। কাট করবেন কিভাবে, তারপরে পিছনে যাবেন কিভাবে, সামনে যাবেন কিভাবে, পেস্ট করবেন কিভাবে, ফ্রন্টে পেস্ট করতে চাইলে, ব্যাকে পেস্ট করতে চাইলে, যেখানে আছে সেখানেই পেস্ট করতে চাইলে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা শর্টকাট দেওয়া আছে। যদি শর্টকাট মনে না থাকে তাহলে একটু কষ্ট করে এসে এই যে বারবার এইভাবে ক্লিক করে করে কাজ করতে হবে। যে কপি করার জন্য এটাতে ক্লিক করবেন,
আবার এডিটে গিয়ে যে আমি পেস্ট করতে চাই সিলেক্ট করবেন, পেস্ট হয়ে যাবে, যেভাবে কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, এই যে নতুন এই যে দুইটা শেপ একসাথে রাখছেন না ম্যাম, এখানে ইয়েলো কালার আর পেস্ট কালার। হ্যাঁ, এখন তো ম্যাডাম আমি চাচ্ছি যে ইয়েলো কালার মানে পেস্ট কালারটা স্ট্রোক দেখা যাবে, হ্যাঁ, আর ইয়েলো কালারটা পিছনে চলে যাবে, এই ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ সেটাই দেখাচ্ছি। যেমন ধরেন আমি এখন এই রেড কালারটা আমার একটা ডিজাইন করেছি, ডিজাইনের মধ্যে এই যে সবাইকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এই যে এই রেড কালারটার পিছনে একটা শেপ পড়ে গেছে, ওই যে ছোট্ট সাদা কালার একটা বক্স ছিল। আবার এই যে মাত্র সাগর যেটা বললো যে আমি ইয়েলো কালারটাকে পিছনে পাঠাতে চাই, অথবা এই পিঙ্ক কালারটাকে উপরে আনতে চাই, এইটাকে আমি উপরে আনতে চাই, তাহলে কি করব? তাহলে জাস্ট আপনি এই শেপটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করেন, তারপরে অ্যারেঞ্জে সিলেক্ট করবেন, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট মানে এই শেপটাকে সবার উপরে, একদম যা আছে সবার উপরে নিয়ে আসবে। ব্রিং ফরওয়ার্ড মানে এক স্টেপ উপরে আনবে, শুধুমাত্র এই শেপটা উপরে যে আছে একজন, তার উপরে হচ্ছে ওকে নিয়ে আসবে। আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটার পিছনে পাঠাবে, সেন্ড টু ব্যাক মানে একদম সবার পিছনে পাঠাবে। তাহলে আমি কি চাচ্ছিলাম, ওকে সবার উপরে আনার জন্য আপনি ব্রিং টু ফ্রন্টে সিলেক্ট করেন, এই যে দেখেন উপরে চলে আসছে। আবার এখানে আপনি কি চাচ্ছেন, হলুদটাকে ওর পিছনে পাঠাতে যাচ্ছেন, অথবা পেজটাকে উপরে আনতে যাচ্ছেন, একই কথা। হলুদটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দেন, পিছনে চলে গেল। আবার আপনি চাইলে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসতে পারেন। এই যে রেডের নিচে একটা ছোট্ট সাদা কালার ছিল, সেটা পড়ে আছে, এখন ওইটাকে তো আমি সিলেক্ট করতে পারছি না, কি ব্যাপার? সাদাটা পিছনে যে ছোট্ট শেপটা আছে ওটা তো সিলেক্ট হচ্ছে না, লাল কালারটা সিলেক্ট হচ্ছে। রাইট বাটনে ক্লিক করেন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দেন, একদম পিছনে চলে যাবে। আপনি সবাইকে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চলেন অ্যালাইনমেন্টে চলে যাই। অ্যালাইনমেন্ট দেখে আসছিলেন, কোথায় পাবেন? উইন্ডো থেকে অ্যালাইন, এই যে অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইনমেন্ট চলে আসবে, এই যে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমরা অ্যালাইনমেন্ট দেখে আসছিলাম, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, বটম অ্যালাইনমেন্ট। এই ছয়টার তো মনে আছে সবার? ছয়টার মধ্যে কারো কোনো কন্ডিশন আছে, মানে আছে, প্রবলেম আছে এই ছয়টার মধ্যে? ওকে, এরপরে আমরা এই দুইটা দেখে আসছি, এই যে মিডলের এই তিনটার মধ্যে মধ্যেরটা আর এই তিনটার মধ্যে মধ্যেরটা, এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি যে ডিস্ট্রিবিউট করে, মানে সবাই উপরে একটার পর একটা উপর নিচে আছে রো বরাবর, তাদেরকে ডিস্ট্রিবিউট করে। আর এটা হচ্ছে যারা কলাম বরাবর আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে। বাট এক্সট্রা আছে এই যে এই দুইটা জিনিস, টোটালি চারটা জিনিস এক্সট্রা। বাট এই চারটার কাজ আমরা কখনোই করি না, আমরা এই মিডলগুলোর কাজই করি, মানে ফটোশপে যা যা দেখে আসছেন সেই কাজগুলোই করি। আমি কি করলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম, একদম মিডল অ্যালাইনমেন্ট, সবাইকে হরিজন্টাল বরাবর একসাথে নিয়ে আসলাম, এরপরে ভার্টিক্যাল বরাবর একসাথে করে দিলাম, এই অ্যালাইনমেন্টটা করে দিলাম। এখন অ্যালাইনমেন্ট করার পর আমার কাছে মনে হচ্ছে, আমি সবাইকে সিলেক্ট করি, সবই ঠিক আছে, বাট কি যেন একটা নাই, বা কি যেন একটা আছে, কি যেন একটা এক্সট্রা আছে। সাদা কালার আবার আরেকটা কালারও আছে এখানে, টোটাল দুইটা। দেখেন এই যে এখানে দুইটা, কি যেন একটা প্রবলেম হয়েছে। তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? সর্বপ্রথম দেখেন আমি এইটা নিয়ে কাজ করি, যে এইখানে আসলে একটা এই যে বেজলাইন দেখা যাচ্ছে ব্লু কালারের, আবার একটু উপরে গেলে এই বেজলাইনটা দেখা যাচ্ছে। দ্যাট মিনস এই যে এটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করেন, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করেন, সে কি করেছে উপরে নিয়ে আসছে। বাট আমার ওই যে কালারটার জন্য বোঝা যাচ্ছিল না, কালারটার জন্য কি হচ্ছে না, বোঝা যাচ্ছিল না। এই যে দেখছেন সবগুলো একই সাইজের হওয়াতে এই প্রবলেমটা হচ্ছিল। তাহলে আমরা এখন এখানে কি করতে পারি, এটাকে তো নিয়ে আসলাম, এটাকে একটু সাইজে ছোট করে দিই, কারণ বোঝা যাচ্ছে না। এখন দেখেন বোঝা যাচ্ছে। এটাকে সিলেক্ট করেন, এটার পিছনে আবার আরেকটা শেপ আছে,
এটাকে আরেকটু ছোট করে দেন। ওকে, ব্ল্যাক ব্লু এটাকে আরেকটু ছোট করে দেন। ওকে, দেখেন এবার বোঝা যাচ্ছে। আবার সিলেক্ট করি, কি যেন একটা আবার বাদ করেছে, এইখানে এসে আবার ঝামেলা হয়েছে। এটাকে আবার একটু ছোট করে দেন, নিচের ইয়েলো কালারের পার্টটা বোঝা যাচ্ছে। আবার সিলেক্ট করেন, দেখেন তো সব ঠিক আছে কিনা। এটা একটা, ওকে পারফেক্ট, সব ঠিক আছে। কিন্তু এই যে আরেকটা শেপ দেখা যাচ্ছে, এটা আবার কিসের শেপ এটা তো বুঝতে পারছি না। আসেন সিলেক্ট করেন, সিলেক্ট হচ্ছে না। তাহলে কি করবেন, আপনি এখন শিফট ধরে ধরে সবাইকে একটা একটা করে সিলেক্ট করেন। শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক একদম পিছনে পাঠিয়ে দেন। এই যে দেখেন এখন সবগুলা চলে আসছে একদম একটার পর একটা। এই যে রেড সবগুলো চলে আসছে। আমি চাইলে এই স্ট্রোকটাকে কি করে দিতে পারি, অফ করে দিতে পারি। ম্যাডাম শেপগুলো যখন আপনি এখান থেকে সিলেক্ট করলেন, এটা কি আমরা লেয়ার থেকে সিলেক্ট করে তারপর অ্যারেঞ্জ দিতে পারবো না? হ্যাঁ ওভাবে পারবেন, তো হবে। হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না। লেয়ার থেকেও সিলেক্ট করতে পারবেন, অ্যারেঞ্জ করতে পারবেন, বাট ফটোশপে যখন আমরা কাজ করছি তখন লেয়ার তো এভাবেই সিলেক্ট হ্যাঁ করছি, লেয়ার সিলেক্ট তখন করে আপনি তারপর যে এখানে লেয়ার অ্যাক্টিভ করে নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করেছেন। বাট ইলাস্ট্রেটর হচ্ছে অ্যাডভান্স, আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, আপনাকে সময় বাঁচাতে হবে। লেয়ারের মধ্যে পড়ে থেকে আবার আপনি কি করবেন, এই লেয়ার এক একটা করে সিলেক্ট করবেন, সেই লেয়ারটা এখান থেকে যেখান থেকে এসে সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করলে সিলেকশন হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ, তারপরে ম্যাডাম উপরে নিচে স্ক্রল করে দেখা। তারপর আপনি যদি এখন এটাকে আবার টেনে এইভাবে নিয়ে যান, তাহলে কি হলো, যে সবার নিচে চলে গেল। দেখেন সেই তো একই কথা, তাহলে আর অ্যাডভান্স হয়ে আমার লাভ কি হলো? অ্যাডভান্স টুলসে এসে লাভ কি হলো? এগুলো মেনটেন করতে শিখতে হবে। ওকে, ম্যাডাম এই সবগুলো স্ট্রোক অফ করে দিচ্ছেন তাই না? হ্যাঁ সবার স্ট্রোক এই যে এখান থেকে আমি এই যে নাল করে দিয়েছি। আবার চাইলে আপনি স্ট্রোক দিতে পারেন, গ্রেডিয়েন্ট চলে আসে, কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না, অন্য একটা স্ট্রোক দেন। লাল দেওয়া যাবে না, কালো দেওয়া যাবে না, অন্য কালার দেন। ওরে মাথা ব্যথা করে কিল্লায় স্ট্রোক দিয়ে দিলাম। আচ্ছা, আর কি কি ছিল আমাদের আজকে, আর কি কি ছিল? ইন্টারফেস দেখলাম, শর্টকাট দেখলাম, সিলেকশন আর শেপ টুলস। ওকে, দেখি তো সময়ের মধ্যে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাত্র 10টা বাজে। ম্যাম এখানে যদি যে স্ট্রোকটা দিলেন, হ্যাঁ স্ট্রোকটার ম্যাডাম আরো যদি পিটি বাড়াতে চাই তাহলে কোন জায়গা থেকে বাড়াবো? ওই যে দেখালাম না স্ট্রোক, এখন আপনি উইন্ডো থেকে কন্ট্রোলটা অ্যাক্টিভ করে নিতে পারেন, অথবা আমি যেটা করি, এই যে উপরে একদম ফার্স্টে প্রপার্টিজ আছে না, প্রপার্টিজটা অ্যাক্টিভ করেন। এরপর আপনি যার স্ট্রোক বাড়াতে চান তাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে এর সবগুলো অপশন চলে আসবে। এই যে এখান থেকে ফিল কালার, কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবেন। পাশে আছে। তার পাশে এই যে এক পিটি দেখা যায়, এই ড্রপ ডাউনে ক্লিক করলে কিছু ডেমো দেওয়া আছে, এখান থেকে ডেমো আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। আর আপনি এই বক্সটাতে ক্লিক করে জাস্ট মাউসের স্ক্রল যদি উপরের দিকে ঘোরান তাহলে বাড়বে, আর নিচের দিকে ঘোরালে কি হবে, কমতে থাকবে। এটা হচ্ছে অপশন। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আচ্ছা এটা একটু পরে দেখাই, জাস্ট এতটুকু। এটা এখানে আর কি ভালোভাবে বুঝাতে পারবো না আমরা। আর এই যে অপাসিটি, আপনি অপাসিটি চাইলে বাড়াতে কমাতে পারেন। অপাসিটি এখান থেকে কি করতে পারি আমরা, এই যে বাড়িয়ে কমিয়ে দিতে পারি, কমালে কমে যাবে আর বাড়ালে তো বাড়বে। ওকে, আর এখান থেকে এফএক্স দেওয়া আছে, ওই যে আমরা এসে শিখে আসছিলাম না, নর্মাল থেকে ব্লার, সরি হার্ড লাইট, ভিভিড লাইট, এই লাইট সেই লাইট করা, ফাংশনাল যে অপশনগুলো, এখানেও কিছু ফাংশনাল আছে যে অটোমেটিকলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। যে ডিস্টোর্ট করতে চান, পাথফাইন্ডার কাজ করবেন, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো ইউজ করবেন, ফেদার নাকি র্যাপ করবেন,
কোনটা করতে চান, ইফেক্ট কোন ইফেক্ট দিতে চান, এগুলোও আসে। এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে আমরা জানতে পারবো। এটাকে আপাতত ডিলিট করে দেই। ও বাবা, একটা শেপ নিলাম আমরা। র্যাপটা ক্লিকের মধ্যে দেখাইলেন। র্যাপ এখনো দেখাই নাই, র্যাপ পরে দেখাবো। র্যাপটা ওই এফএক্স এর মধ্যে আসছে। র্যাপ হচ্ছে আপনি যে ইফেক্টে গিয়েও এখান থেকে যে র্যাপ পাবেন, এখান থেকে আসবে। আমরা একটা শেপ নিয়ে নিলাম, কালারটা একটু অন্য কালার দিয়ে চোখে লাগতেছে খুব। তো ফার্স্টে সিলেকশন টুল দিয়ে কি করেছিলাম, এটাকে মুভ করাতে পারি, কর্নারগুলোকে রাউন্ড করতে পারি, আরও ছোট বড় করতে পারছি, রোটেট করতে পারছি সিলেকশন টুল দিয়ে। সিলেকশনের পাশে আরেকটা টুলস আছে, নাম হচ্ছে এটার ডিরেক্ট সিলেকশন টুল বলা হয়। তো এই ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে যদি আপনি একটু লং প্রেস করে রাখেন, দুইটা টুলস আসবে, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটা আমরা অত বেশি ইউজ করি না। গ্রুপ সিলেকশন টুল হচ্ছে যে আপনার অনেকগুলো ডিজাইন আছে, আপনি অনেক কিছু ডিজাইন করেছেন, যখন আপনি কোনো একটা শেপের উপরে বা কোনো একটা ডিজাইনের উপরে গিয়ে ক্লিক করবেন, তাহলে ওইখানে যারা যারা থাকবে, ওই শেপটাতে যা যা থাকবে, যে ধরেন এখানে আমার অনেকগুলো গ্রুপ করা আছে, বা ধরেন একটা শেপের মধ্যে অনেকগুলা ছোট ছোট পার্ট দিয়ে আপনি কোনো পেন টুল দিয়ে কাজ করেছেন, গ্রুপ সিলেকশন টুল দিয়ে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, বেসলাইনটা কেমন, সবগুলো আপনি দেখতে পারবেন। বাট এটার কাজ কোনো কাজ নেই যে আপনি কোনো কিছু কি করতে পারছেন কিনা, অ্যাড করতে পারছেন কিনা, এরকম কিছু না। আর হচ্ছে যে এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একে যেমন সিলেক্ট করতে পারছেন, মুভ করাতে পারছেন, আর একটা মজার কাজ করতে পারবেন, ফটোশপে দেখে আসছিলেন, সেটা কি, এই যে সিলেকশন টুলের মতো এই যে কর্নারগুলোকে কি করতে পারছেন, ছোট বড় করতে পারছেন। কিছু কিছু শেপ ক্রিয়েট করার পরে আপনি দেখবেন সিলেকশন টুল দিয়ে এই কর্নারগুলো রাউন্ড করা যাচ্ছে না। অনেক সময় ডিজাইন করতে গিয়ে দেখবেন যে আপনি যখন কোনো শেপ ক্রিয়েট করেছেন, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আসছে না, তখন আপনাকে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেকশন টুল দিয়ে যে যদি পয়েন্টারগুলো না আসে, তখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেই পয়েন্টারগুলো চলে আসে। এইটা হচ্ছে একটা ওর কাজ। আরেকটা কাজ হচ্ছে, ফটোশপে দেখেছিলাম না যে আপনি যে পয়েন্টটাকে সিলেক্ট করবেন, সেই পয়েন্টটাকে কি করাতে পারেন, মুভ করাতে পারেন, মডিফাই করতে পারেন। অথবা একসাথে যদি এই দুইটা পয়েন্টকে ধরতে চান, সাথে শিফট ধরে ক্লিক করেন, এবার এই দুইটা পয়েন্টকে আপনি মুভ করান, যে কোনো দিকে কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। এতটুকু তো ফটোশপে দেখে আসছিলাম, মনে থাকার কথা। বাচ্চারা চুপ করে থাকলে তো হবে না রে ভাই, মাঝে মধ্যে হ্যাঁ করতে হবে, হ্যাঁ হু ক্যাক হু করতে হবে, মাঝে মধ্যে একটু শব্দ করতে হবে। জি ম্যাম। ওইসে এবার একদম সব শুরু করছে, শীতে জমে যাচ্ছি। আমরা হচ্ছে ভদ্রতা দেখাই, যেন আমরা কোনো কথা বলি না, চুপচাপ। ভদ্রতা দেখার পর তো আমার মনে হয় আল্লাহ রে কিছুই তো বুঝতেছে না, মনে হয় সব এরকম চুপচাপ কথা আছে, আমরা যখন রাত্রে নিজেরা বসি, তখন আর ওইখানে থাকা যায় না ম্যাডাম। ওই তো বেশি কথা বলেন, কাজের চেয়ে কথাই বেশি হয়। আচ্ছা, না কাজ হয় ম্যাডাম, কাজ হয়, অনেক কাজ হয়, কার্পেন্টারির কাজ হয়, অনেক এক্সপার্ট আছে আমাদের মাঝে। মাইক্রো ওয়ার্কার্স নিয়ে পড়ে থাকি আমরা। না ম্যাম, ওইটা লাস্টে আধা ঘন্টা নিয়ে একটু কাজ করছিলাম। আচ্ছা করেন, সমস্যা নেই। আমি তো ফার্স্টেই বলেছি যে একটা এই কাজের পাশাপাশি যদি ওখান থেকে একটু আয় হয়, সমস্যা কি, আমরা ইনকাম করলাম। তো ডিরেক্ট সিলেকশন টুল এতটুকু ফটোশপে আমরা মোটামুটি জেনে আসছি। এখন ইলাস্ট্রেটর একটা মজার ব্যাপার দেখাবো, সেটা কি,
ধরেন আমি এই শেপটাকে ডিলিট করে দিই। এটা আবার রয়ে গেছে কেন? আচ্ছা আর্টবোর্ডে নিয়ে যাই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আপনি একটা শেপ নিয়েছেন, এবার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর একটু কষ্ট করে প্রপার্টিজটাকে অন করে রাখেন। এরপরে এসে এই পয়েন্টারটা সিলেক্ট করেন। সিলেক্ট করার সাথে সাথে এইরকম অপশনটা আসবে, অথবা প্রপার্টিজ যদি আপনি অন না করেন, কন্ট্রোল প্যানেলটা আপনার অন থাকুক। এই যে কন্ট্রোল প্যানেল অন রয়েছে। তো ডিরেক্ট সিলেকশন যখন টুল সিলেক্ট করেছেন, আপনি এই পয়েন্টারটাকে কি করলেন, জাস্ট ক্লিক করে সিলেক্ট করলেন। এই যে কনভার্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোণ করে দেবে, অ্যাঙ্কর পয়েন্টটাকে কি করবে, কোণ আকারে করবে। আর এই পয়েন্টটাতে যখন ক্লিক করবেন, এটাকে কি করে দিবে, রাউন্ড করে দিবে এবং হ্যান্ডেল বের করবে। এবং এই ডিরেক্ট সিলেকশন টুল তখন কি করতে পারে, এই পয়েন্টারটাকে নিয়ে কাজ করতে পারে, মুভ করাতে পারে, হ্যান্ডেলগুলোকে নিয়ে সে কি করতে পারে, মডিফাই করতে পারে, যে কোনো দিকে মুভ করাতে পারবে। যদি সিঙ্গেল করাতে চান তাহলে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরে যে আমি শুধু এই হ্যান্ডেলটা নিয়ে কাজ করতে চাই, হ্যান্ডেলটা নিয়ে কাজ করলাম, অথবা শুধুমাত্র এই হ্যান্ডেলটা নিয়ে কাজ করতে চাই। ওকে ফাইন, হ্যান্ডেলটা নিয়ে কাজ করলেন। আবার আপনি এখন কি করলেন, এই পয়েন্টারটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর ওই যে সরি পয়েন্টার সিলেক্ট করছি কেন, এই যে এই কর্নারটাকে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করেন, এটা কি হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। এটাকে তখন আপনি কি করতে পারছেন, আবার এই পয়েন্টারটাকে সিলেক্ট করলেন, রাউন্ড হয়ে যাবে। এই পয়েন্টারটাকে সিলেক্ট করলেন, রাউন্ড হয়ে যাবে। আর এখানে আরো অনেকগুলো অপশন আছে, যে হ্যান্ডেল নিয়ে কাজ করতে চাইলে সিঙ্গেল হ্যান্ডেল নিয়ে আসবে, এটা শুধু অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবে। এটা হচ্ছে মাইনাস করে দিবে অ্যাঙ্কর পয়েন্টগুলো, আপনি এটা সিলেক্ট করে নিলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আবার কোনো অ্যাঙ্কর পয়েন্ট দুইটার মধ্যে আছে, কেটে ফেলতে চান, তখন আপনি এটা সিলেক্ট করার সাথে সাথে ওই পয়েন্টগুলো কি হয়ে যাবে, কেটে যাবে। তারপরে সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, অবশ্যই মনে রাখবেন অ্যালাইন টু সিলেকশন থাকতে হবে, যে আমি সিলেকশন নিয়ে কাজ করতে চাই। আর এগুলো দরকার নেই, এগুলো প্রয়োজন পড়ে না। এখানে আসলে মেইনলি এই দুইটা পার্ট নিয়ে আমরা কাজ করি, এই দুইটা পার্ট নিয়ে আমরা মেইনলি কাজ করি। কেমন, এটা তো আপনি একটা ডিজাইন করলেন, ধরেন আপনি একটা রাউন্ড নিয়ে আসলেন, এখানে চলে যাই একটা ইলেপ টুল নিয়ে আসি, আপনি একটা রাউন্ড নিয়ে আসলেন, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। এখন আপনি এই কর্নারটাকে কি করলেন, সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এই ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে কোণ আকারে হবে, আর এই পরেরটা কি হবে, রাউন্ড হবে। পরেরটা ক্লিক করলে কোনো কাজ করছে না, বাট ফার্স্টেটা ক্লিক করেন, কোণ আকার হয়ে গেছে। এবার আবার পরেরটা সিলেক্ট করেন, রাউন্ড হয়ে গেছে। কোণ আকার, রাউন্ড আকার, কোণ, রাউন্ড। প্রথমে কিন্তু কাজ করছিল না। আবার এই পয়েন্টারটাকে সিলেক্ট করেন, কোণ হবে অথবা রাউন্ড হয়ে যাবে। দেখেন কোনটা আপনার ঠিক হয়, কাজে লাগে, কেমনটা প্রয়োজন, অথবা রাউন্ড হয়ে যাবে। আবার সিলেক্ট করেন, এটা হয় কোণ দিবেন অথবা রাউন্ড হয়ে যাবে, অথবা কোণ দিবেন। এবং একটা সময় এসে এটাকে কোণ করে দিলেন। এটা আবার দেখেন ছিল সার্কেল, হয়ে গেল কি চতুর্ভুজের মতো, যে বরফিয়ের বরফি কোণ। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আসেন আরেকটা জিনিস শিখি। একটা রেক্টেঙ্গেল নিলাম, সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি রেক্টেঙ্গেলটাকে অনেকগুলো কপি করতে চাই, এটাকে এরকম অনেকগুলো এখানে চাই। কিভাবে কপি করব? হ্যাঁ, অল্টার ধরে টানলেই তো। হ্যাঁ, এখানে কন্ট্রোল কপি করে তারপর কন্ট্রোল অল্ট দিয়ে পেস্ট করে দেব ভিডিও। এখানে হচ্ছে আপনি কপি কতভাবে করতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করেছি, এই যে দেখেন ফ্রন্টে পেস্ট হলো। আবার আপনি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলেন, এইটা একটা অপশন। বাট আমি চাচ্ছি যে এইটাকে সিলেক্ট করে ঠিক পাশে সুন্দরভাবে একটা মেজারমেন্টে বসে যাবে।
আপনি এখানে কন্ট্রোল জে দিয়ে কোনো কপি করতে পারবেন না। আপনি জাস্ট এটাকে কি করবেন, অল্টার চেপে ধরে একটা কপি করে নিয়ে আসবেন। যদি সাথে একটু শিপটা চেপে ধরেন, এক সোজাসুজি থাকবে, হয় এই সোজা হবে নয়তো এই সোজা হবে, মানে একদম স্ট্রেট হবে। তো শিপটা চেপে ধরে আমি এতটুকু ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর মনে রাখতে হবে আপনি আর কোথাও ক্লিক করবেন না, মাউসটাতে আর কোনো কি করবেন না, ক্লিক করবেন না। এরপরে জাস্ট কন্ট্রোল ডি, যেটা ফটোশপে ছিল সিলেকশন সরানোর জন্য, সেইটাই এখন আপনার জাদুর মতো কাজ করবে ইলাস্ট্রেটরে। কন্ট্রোল ডিতে প্রেস করলে অটোমেটিক্যালি ওই যে আপনি দেখিয়ে আসছেন কপি হয়েছে এবং একটা নির্দিষ্ট দূরত্ব দেখিয়েছেন, সে ঠিক সেই নির্দিষ্ট দূরত্বে কি করবে, কপি করতে থাকবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, যতবার কন্ট্রোল ডিতে প্রেস করবেন ততবার কপি হতে থাকবে। বাট মনে রাখতে হবে কোথাও আপনি ক্লিক করতে পারবেন না। এই এখন কে আসে, আমি কিন্তু প্রেজেন্ট দেব না এত লেট করে আসলে। কে আসলো? হ্যাঁ, তানভীর ভাই আসলো মনে হয়। কি জন্য তানভীর এত লেট কেন? ম্যাম আজকে একটু দেরি হয়ে গেছে, সরি ম্যাম। কেন দেরি হবে তানভীর? আপনারা এত রেগুলার স্টুডেন্ট, সবার আগে চলে আসেন। আচ্ছা, এটা কি করলাম আমি এখন, এই সবাইকে একসাথে সিলেক্ট করলাম। সেম এজ অল্টার ধরে আমি একটা নির্দিষ্ট দূরত্ব ওকে দেখিয়ে দিই যে এতটুকু আমি হচ্ছে রাখতে চাই তোমাদেরকে। ছেড়ে দেন, মাউসের আর কোথাও ক্লিক করবে না। মাউস মুভ করাতে পারবেন, নো প্রবলেম, বাট কোথাও ক্লিক করা যাবে না। এরপরে জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করেন, অটোমেটিক্যালি সে কি করবে, ঠিক ততটুকু দূরত্বে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে পেস্ট করে দিবে। ঠিক আছে? হ্যাঁ, আমি তো একটা আর্টবোর্ডে কাজ করছি, ওয়ার্ক স্পেসে বসে আছি। এই যে দেখেন আর্টবোর্ড তো এখানে। আর্টবোর্ড কোথায় আছে? আর্টবোর্ড কোথায় পড়ে থাকবে? আপনি সারা ওয়ার্ক স্পেস জুড়ে কাজ করবেন। আমি আর্টবোর্ড নিয়ে চিন্তা করি না, কারণ আর্টবোর্ড নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আর্টবোর্ড আপনি বড় ছোট করতে পারবেন, এটাই যে এখনই দেখবো। একটু জাস্ট ওয়েট করেন। কোনো সমস্যা হবে না। সমস্যা এক জায়গায় হবে, যদি আপনি ছবি নিতে চান, ইমেজ জেপিজি বের করতে চান, তাহলে কি প্রবলেম হবে? তাহলে এদেরকে কষ্ট করে ধরে আপনাকে আর্টবোর্ডে নিয়ে আসতে হবে। আবার আরেকটা অপশন আছে যে পিএনজি করার সময় বা আর্টবোর্ড সিলেক্ট করে দেওয়া যায়, বা না করে দিলেও হয়। আচ্ছা, দেখছি তো। এরপরে ধরেন আমি এক একটা কালার চেঞ্জ করে দেব। এটার কালার চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে সোয়াসটা অন করে রাখি। এটার কালার ধরেন দিলাম ব্ল্যাক, এটার কালার রেড। সিলেক্ট, সিলেক্ট, এক একটা কালার দিয়ে দিচ্ছি। বাবা গো বাবা, সিলেক্ট হ, সিলেক্ট হ, এত দূরত্ব কিল্লাই তো। আচ্ছা, একটা কাজ করি তো, কাহিনী করার কি দরকার, শিফট ধরে একসাথে কতগুলো রে ধরে ফেলি। এরপর হচ্ছে আমি কালারটাকে সিলেক্ট করি। আচ্ছা, এই কালার দিলাম, এরকমটাই থাকলো। এরপরে দেখেন কি আছে, এই যে এই টুলসটার নাম কি, ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ কি ছিল? ফটোশপে ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ কি ছিল? এই কালারটার উপরে ক্লিক করব, শুধু ওই কালারটাই সিলেক্ট করে। ওই, আমি
আমি কি ইলাস্ট্রেটরে জিজ্ঞেস করছি, ফটোশপের কথা জিজ্ঞেস করছি? ফটোশপে ছিল ম্যাজিক ওয়ান টুলের কাজ, আপনি যেখানে গিয়ে ক্লিক করবেন ওই কালারটা যেখানে যেখানে পাবে সেই কালারটা সে কি করবে, সিলেকশন করে ফেলবে, তাই না? এরকম হ্যাঁ। কথা ছিল ফটোশপে, যে ম্যাচ করবে যেটা রংটা নাকি? মানে হ্যাঁ ওই কালারটাই ফটোশপে ছিল, যে যেখানে আমি একটা ছবির উপরে বা কোনো কালারের উপরে গিয়ে যখন একটা ক্লিক করছি, কুইক সিলেকশন টুল ছিল, ড্র্যাগ করে করে আমাকে সিলেকশন করতে হচ্ছিল। ম্যাজিক ওয়ান টুল ছিল যে ক্লিক করার সাথে সাথে ওই কালারটা যেখানে যেখানে পাচ্ছি সেখানে ওই যে ডট 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 ডটের মতো সিলেকশন দেখাচ্ছিল। বাট ইলাস্ট্রেটরে সেটা না, ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে যে কালারটার উপরে ক্লিক করবেন ওই কালারটা এই টোটাল ওয়ার্ক স্পেসের ভিতরে আপনি যত ডিজাইন করেছেন যেখানে যেখানে পাবে সে সেখানটা কি করবে, সিলেকশন করে ফেলবে, যেইখানে যেখানে এই কালারটা পাবে। ইয়েলোতে ক্লিক করেন, ইয়েলো এখানে কয়টা আছে, একটাই আছে। এই কালারটায় ক্লিক করেন, দুইটা আছে। এটাতে ক্লিক করেন, একটা। হোয়াইটে ক্লিক করেন, তিনটা। ব্লুটাতে ক্লিক করেন, নাই, এই ব্লু একটা। এখানে ক্লিক করি, এটাও একটা, এটা আছে দুইটা। এই কালারে ক্লিক করেন, এটা আছে, আবার যতগুলো ঠিক ততগুলো সে সিলেক্ট করবে। ডিলিট করে দেন, চলে গেছে। ম্যাজিক ওয়ান টুল বুঝতে পেরেছি। এবং এখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করেন, প্রয়োজনে আমি এই কালারটাকে একদম একটা কালার করে দেব। ওকে, কালার চেঞ্জ, গ্রে কালার। ওকে, কালার চেঞ্জ। তার পাশে যে টুলসটা দেখতে পাচ্ছেন, ল্যাসো টুল। ল্যাসো টুল হচ্ছে মডিফাই করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ল্যাসো টুল দিয়ে আপনি যতটুকুকে সিলেকশন করবেন ঠিক সেই অ্যাঙ্কর পয়েন্টটা কি হয়ে যাবে, এখানে না, আচ্ছা ল্যাসো টুল নামে অন্য একটা শেপ নেই এখানে। এই যে ল্যাসো টুলটা দিয়ে কি করলাম, আপনি সিলেকশন করছিলেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা যাচ্ছিল, সিলেকশন করা যাচ্ছিল যে এই পয়েন্টটা নিয়ে কাজ করছেন, অথবা এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট নিয়ে একসাথে কাজ করছেন। আর ল্যাসো টুলটা দিয়ে কি করতে পারবেন, আপনি যে পয়েন্টটাতে ড্র্যাগ করবেন, এখানে কোনো পয়েন্ট নাই, কোনো কাজ হচ্ছে না, যেখানেই সে অ্যাঙ্কর পয়েন্ট পাবে আপনি জাস্ট ড্র্যাগ করবেন, সে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে কি করবে, সিলেকশন করবে। সিলেকশন করার পর এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তাকে মডিফাই করেন। ল্যাসো টুল দিয়ে আপনি এতটুকুকে একসাথে ড্র্যাগ করেন, মানে এখানে শিফট ধরে আর আপনাকে ক্লিক করার প্রয়োজন নেই। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি তাকে কি করেন, মডিফাই করেন। ল্যাসো টুল দিয়ে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি কি করতে পারবেন, ধরতে পারবেন। যতটুকুকে ড্র্যাগ করবেন ওই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে। বাট যেখানে অ্যাঙ্কর না দরকার পড়ে না অতটা, তারপর অনেকে ব্যবহার করে যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা ধরবো, ধরেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে, থাকতেই তো পারে তাই না। আমি পেন টুলটা নেই, ধরেন এই অনেকগুলো পয়েন্ট আছে, এরকম অনেকগুলো পয়েন্টার এখানে আছে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্ট সিলেক্ট করব একটা একটা করে, এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এবার বসে বসে ক্লিক করো ক্লিক করো ক্লিক করো ক্লিক করো, যে এখানে প্রায় আমার এই পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে ল্যাসো টুল। জাস্ট আপনি আসেন, এই যে ড্র্যাগ করেন এতটুকু, যে কতটুকু পয়েন্ট এই পর্যন্ত এসে ধরেন আমি এতটুকু পয়েন্টকে সিলেক্ট করব, এসে আপনি ছেড়ে দেন, এইখানে যতগুলো পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্ট সবাইকে সে কি করেছে, সিলেকশন করে ফেলছে। এবার আপনি এটা দিয়ে কাজ করেন, সরাবেন। হ্যাঁ ফটোশপে ছিল যে ল্যাসো টুল দিয়ে যতটুকু আপনি যাকে সিলেক্ট করছেন তাকে পরে মুভ টুল দিয়ে মুভ করে নিয়ে যাচ্ছেন বা ডিলিট করছেন বা কালার অ্যাড করছেন, সিলেকশন হচ্ছিল। ইলাস্ট্রেটরে সেটা না, ইলাস্ট্রেটরে হচ্ছে সে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে। আচ্ছা, চারটা টুলস চলে গেল। এইবার আসি আইড্রপার টুলে আসি, কালার
কালারের মধ্যে চলে আসি। আপনাদেরকে এই টুলসের মোটামুটি যে টুলসগুলো খুব বেশি ইউজ হয় সেই টুলসগুলার কি করতে হবে, শর্টকাটগুলো জেনে রাখতে হবে। শর্টকাটগুলো জেনে রাখলে আপনার জন্য সুবিধা। যেমন মুভ টুল ভি, আইড্রপার টুল আই, পেন টুল পি, ডিরেক্ট সিলেকশন টুল এ, এই টাইপ টুল টি, এইগুলো জানা রাখলেই হবে। বা এটা দরকার নেই, এটার মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে। বিশেষ করে সিলেকশন টুল, আইড্রপার টুলটা যদি আপনি মনে রাখতে পারেন আপনার জন্য সুবিধা কি, এই যে আইড্রপার টুলটা হচ্ছে কালার চুজ করে, যেটা আমরা ফটোশপে দেখে আসছিলাম। আপনি কোনো একটা শেপকে সিলেক্ট করবেন, আইড্রপার টুল সিলেক্ট করে কোনো ছবি আছে বা অন্য কোনো জায়গা থেকে আপনি সেম কালারটা নিতে চাচ্ছেন, জাস্ট সিলেক্ট করেন, সেম কালার হয়ে যাবে। তো আমরা কি করি, আমরা হচ্ছে এরকমভাবে কাজ করি যে ফার্স্টে ভি এর উপরে একটা আঙুল রাখি আর আই এর উপরে একটা আঙুল রাখি, ভিতে প্রেস করি, মুভ টুল সিলেক্ট হয়ে যায়, সিলেকশন টুল সিলেক্ট হয়, আইড্রপার টুল দিয়ে কালার এড, ভিতে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে কালার এড, ভিকে সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে কালার এড, ভিকে ক্লিক করি, আইড্রপার টুল দিয়ে কালার এড, সিলেকশন কালার এড, সিলেকশন কালার এড, ভিতে ক্লিক করলাম, সিলেকশন টুল চলে আসছে, সিলেক্ট, আইতে ক্লিক করেছি, কালার এড, ভিতে সিলেকশন হয়ে গেছে, আই দিয়ে কালার এড। ভিতে সিলেক্ট করেন, আইটা পার দিয়ে কালার এড। এই তো শর্টকাটগুলো যদি আপনার জানা থাকে আপনার জন্য কাজের সুবিধা হবে। ওকে, এখন আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে আইড্রপার গেল, হ্যান্ড টুলে চলে আসি। অ্যাজ ইট ইজ ফটোশপের মতো, যে এখানে তো আর্টবোর্ডটা অনেক বড়, সরি আর্টবোর্ড না, ওয়ার্ক স্পেসটা অনেক বড়। ফটোশপে তো সেটা ছিল না, শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যেই কাজ করতে হচ্ছিল। বাট ইলাস্ট্রেটর আর্টবোর্ডটা অনেক বড় হওয়াতে আপনি স্পেসটা চেপে ধরবেন, যে কোনো জায়গায় কী করতে পারবেন, এটাকে মুভ করে নিয়ে যেতে পারবেন। যে স্পেসটা চেপে ধরে হ্যান্ড টুল, অথবা এখান থেকে হ্যান্ড টুল সিলেক্ট করে আপনি কাজ করেন, স্পেস চাপার দরকার নেই। আর জুম ইন জুম আউট করার কি ছিল, অল্টার ধরে স্ক্রল উপরের দিকে ঘোরালে জুম হবে, আর নিচের দিকে ঘোরালে জুম আউট হবে, অথবা কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে আর মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। এগুলো সব আগের মতোই। এবার আসি আর্টবোর্ডের বিষয়টাতে। এই যে এখানে দেখেন হ্যান্ড টুলের উপরে যে এই যে আর্টবোর্ড টুল দেখতে পাচ্ছি, এই আর্টবোর্ড টুলটা কি, ইন ফিউচারে আমি যখন কাজ করব আপনারা দেখবেন আমি আর্টবোর্ড যা আছে তাই নিয়ে নেব, মানে 7x5, মানে নর্মাল যে সাইজটা স্ট্যান্ডার্ড সেই সাইজটা নিয়ে নেব। তখন হয়তো আপনারা কোশ্চেন করবেন, ম্যাম আর্টবোর্ড যে নিলেন না, ফ্লেয়ার বানাবেন, ফ্লেয়ারের সাইজটা তো নিলেন না, তাই না? ফটোশপে তো ফ্লেয়ারের সাইজ নিয়ে নিয়েছিলেন আর্টবোর্ডের এই ওয়াইড হাইট, বাট এখন কেন নিচ্ছেন না? কারণ এখন আমার হাতে অনেক সুবিধা আছে। আমি 7x5 সাইজের আর্টবোর্ড নিয়ে নিয়েছি, নো প্রবলেম। আপনি যেখানে আর্টবোর্ডে ক্লিক করেন অটোমেটিক্যালি আর্টবোর্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। একটু কষ্ট করে প্রপার্টিসটা অন করেন, প্রপার্টিসটা অন করলে দেখবেন এই যে আর্টবোর্ডের একটা অপশন আসছে, হোয়াইট কত 7 আছে, হোয়াইট কত বাড়াতে চান, আমি হোয়াইট করতে চাই 8.5। তারপরে হাইট কত করতে চান, হাইট করতে চাই 11 করতে চাই, এন্টারে প্রেস করেন, দেখেন এটা বড় হয়ে গিয়েছে। আবার ধরে নিলাম যে না এটা করতে চাই না, আমি ছোট আগের অবস্থায় ফিরে যেতে চাই, 7 আর হোয়াইট হবে কত, হাইট হবে কত, এটা হচ্ছে 5, আগের অবস্থায় চলে আসবে। না আমার একটা আর্টবোর্ডে কাজ হচ্ছে না, আমার আরো কিছু আর্টবোর্ড লাগবে। আমি ফার্স্টে ডকুমেন্ট সেট আপ করার সময় আর্টবোর্ড নিতে ভুলে গেছি,
আমার এখানে আরো কিছু আর্টবোর্ড লাগবে, তাহলে কিভাবে নেব? এই যে দেখেন নিচে আর্টবোর্ড নেম আছে, আপনি চাইলে এই আর্টবোর্ডের নাম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে নাম চেঞ্জ করে দেওয়া যায়, প্রিসেট আবার সেট করে দেওয়া যায় যে অন্য কোনো সাইজ নিতে চান কিনা। আর এই যে এখান থেকে যে লেয়ারের মতো অপশনটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে নতুন আরেকটা আর্টবোর্ড চলে আসবে, জাস্ট ক্লিক করেন অটোমেটিক্যালি নতুন নতুন আর্টবোর্ড চলে আসবে প্রত্যেকটা, যে 5 নাম্বার আর্টবোর্ড, 4 নাম্বার আর্টবোর্ড। আবার যদি ডিলিট করতে চান এই যে এখান থেকে ডিলিট করেন, অথবা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট করবেন কিবোর্ড থেকে ডিলিট, 3টা আর্টবোর্ড চলে আসছে। অথবা আপনি এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করলেন, এটাকে ওই যে সাইজ বড় ছোট করতে চান, যে এটার ওয়াইড হয়তো বা একটু কমবে, হাইটটা হচ্ছে আরো বাড়িয়ে দিতে চাচ্ছেন। আর কি হয়, যেটা হরিজন্টালি হবে নাকি সরি ভার্টিক্যালি হবে নাকি হরিজন্টালি হবে, সেটাও আপনি এখান থেকে মেনটেন করতে পারেন। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাডাম ব্যাপার এরকম যে হচ্ছে আমরা যখন ফটোশপে আর্টবোর্ড নিয়েছি তখন হচ্ছে একটা আর্টবোর্ডই নিতে পেরেছি, এখানে আমরা হচ্ছে ওয়ার্ক স্পেস বড় থাকার কারণে প্রপার্টিসে এসে আমরা 5-6টা আর্টবোর্ড একসাথে নিতে পারতেছি, রাইট? আর হচ্ছে আর্টবোর্ডগুলো আমরা নিজেদের সাইজ ওয়াইজ, লাইক আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করব, পাশাপাশি সেম টু সেম ওই বিজনেস ওই কোম্পানির জন্য একটা হচ্ছে ব্যানার ডিজাইন করব। এই একটা আর্টবোর্ডের একটা ডকুমেন্টের মধ্যেই, যেটা আমরা করি, আমি করি একটা ডকুমেন্টের মধ্যে সব রাখি। তো এটা তো প্রপার্টিজ থেকে দেখালাম, আপনি প্রপার্টিজ থেকে না সিলেক্ট করে নিজে ওইভাবে সিলেক্ট করে নিতে পারেন, অথবা এসে জাস্ট ক্লিক করেন, ক্লিক করে যে আর্টবোর্ড নিয়ে নিচ্ছেন, যে কত বাই কত দরকার আপনি দেখে আলাদা করে আর্টবোর্ড ড্র্যাগ করে নিতে পারেন, প্রপার্টিসে না গিয়েও। জাস্ট এই আর্টবোর্ডটা সিলেকশন থাকা অবস্থায় আপনি যেখানে আরেকটা আর্টবোর্ড নিতে চাই জাস্ট ড্র্যাগ করেন, আর্টবোর্ড নিয়ে নেবেন, হয়ে যাবে। ডিলিট করতে চান সিলেক্ট করেন, ডিলিট করেন, সিলেক্ট করেন, ডিলিট, সিলেক্ট, ডিলিট। এটা তো ডিলিট হবে না, আরেকটা মাত্র আর্টবোর্ড আছে। ওকে মানজারুল, আপনার প্রবলেম সলভ হয়েছে, বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, আর একটা টপিক দেখব। আজকে ভাই এখন কেমন লাগতেছে ভাই? সোজা সোজা লাগে ভাই? হ্যাঁ মনে হচ্ছে মনে হয় তো কিছু একটা করতে পারবো নাকি রবিউল ভাই? ইয়েস ভাই, পারবো কিছু করতে ভাই ইনশাআল্লাহ। ম্যাম আগে কেন ঘোরালো? না ঠিকই আছে ভাই, ফার্স্টে যদি আমাদেরকে এটা শিখাতো না তাহলে কিছুই বুঝতাম না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তখন এটাই কঠিন মনে হইতো। তখন যে ফটোশপের লাস্টের দিকে যেমন হা করেছিলাম কি হচ্ছে কিছু বুঝতেছি না, তো এরকম হইতো। আচ্ছা ম্যাম এখন তো আমরা লেয়ার পোস্টার সব তো এখান থেকেই পাবো তাই না? হ্যাঁ, আমরা তো পোস্টার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন সব এখান থেকেই করি, ফটোশপে করি না। ম্যাম কি মক আপ পদ্ধতিতে যদি মার্কিং করতে চাই লেয়ারে গিয়ে করতে হবে তাই না ম্যাম? কোথায়? মানে যে কোনো মাস্কিং করতে চাই বা তাহলে তো লেয়ারে গিয়ে করতে হবে না? এখানে আপনি লেয়ারের কথা ভুলে যান। কিসের না ম্যাডাম ওই যে ভাইয়া বলতেছে মকআপের কথাটা, মকআপ ইলাস্ট্রেটরে কোনো মকআপ ওইভাবে করা যায় না, মকআপ সব ফটোশপে হয়, মকআপ আপনি ইলাস্ট্রেটরে করতে পারবেন না। তাহলে কি ম্যাম যদি এখানে ইলাস্ট্রেটরে ডিজাইন করে তারপর হচ্ছে ফটোশপে নিয়ে যান, তারপর মকআপ হবে রাইট? আপনি একটা ডিজাইন করেছেন সেটার একটা ছবি নেবেন, জেপিজি ইমেজ নেবেন, নেওয়ার পর সেটাকে আপনি ফটোশপে নিয়ে যাবেন। আর আমি তো জেপিজি ইমেজও নেই না, আমি কি করি, আমি হচ্ছে সবাইকে সিলেক্ট করি, সবাইকে সিলেক্ট করে কপি করি কন্ট্রোল সি, এরপরে ফটোশপে চলে যাই, পেস্ট করে দিই, অটোমেটিক্যালি জেপিজি হয়ে যায়, স্মার্ট অবজেক্ট হয়ে যায়। আর আপনারা চাইলে ফাইল ওই যে একটা ছবি নিয়ে নিতে পারেন। তো এখন আসেন, ধরেন আপনি একটা কোনো কাজ করেছেন, এইটার র ফাইল সেভ করবেন। র ফাইলকে কি বলা হয়? FAI ফাইল। ফটোশপের ফাইলগুলোকে বলা হয় PSD ফাইল, আর ইলাস্ট্রেটরের ফাইলগুলোকে কি বলা হয়? AI ফাইল বলা হয়। চলে যাবেন ফাইল থেকে সেভ অ্যাজ থেকে যেখানে আপনি সেভ করতে চান ওখানে তো রাখলেন আপনার টার্গেটেড
যেখানে আছে সেখানে রাখলেন। এরপরে ফাইলের নাম তো দেওয়াই আছে, এই যে সেভ অ্যাজ টাইপ এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর অনেকগুলো অপশন আসছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে এআই ফাইল হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমরান লেখা একটা এআই। হ্যালো, জি ম্যাম। এটা হচ্ছে র ফাইল বা ইলাস্ট্রেটরে কাজ করা এইরকমটা চেহারা হয়ে যাবে। এই যে ফার্স্টেরটা। দ্বিতীয়টা হচ্ছে পিডিএফ, মানে পিডিএফ আকারে সেভ করতে চান। এরপরেটা হচ্ছে ইপিএস, ওই যে ফটোশপে আমরা ইপিএস ফাইল সেভ করেছিলাম, ইলাস্ট্রেটরও আপনি ইপিএস ফাইল সেভ করতে পারবেন। আর এখান থেকে আমাদের প্রয়োজন হয় এসভিজি। এসভিজি হচ্ছে হাই কোয়ালিটির ইমেজ। অনেক সময় ইলাস্ট্রেটরে কাজ করতে করতে ফাইলটা অনেক বড় হয়ে যেতে পারে, 1 জিবি 1 জিবি 1.5 জিবি হয়ে যায়। তখন কি হয়, আমরা এই এসভিজি ফাইল করে দিই। 1 মিনিট। ভাই জি ভাই। ডায়নামের ভাষার সবজিওয়ালারা কি আজকে স্ট্রাইক করছে? যেটাই তো বললাম, যেটাই চিন্তা আছে যে মুভিওয়ালা স্ট্রাইক করে না, আমার হচ্ছে সব জানলা টানলা যা আছে আমি এ টু জেড লাগায় রাখছি, স্ট্রাইক করে নাই। আর গতকালকে হয়েছে কি প্রবলেম, গতকালকে এই যে 02 ব্যাচের ক্লাস প্রায় ক্লাসের দিকে শেষের দিকে ময়লাওয়ালা আসছে। এই ময়লাওয়ালা এসে আমার ওই যে বাহিরের যে কলিং বেল এমন ভাবে ধরে রাখছে, প্রায় 15 থেকে 20 সেকেন্ড ধরেই রাখছে, এবং কলিং বেল তো ক্যা 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 করতেছে। আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি উঠে কিন্তু এগুলো তো কলিং বেল চলে যাওয়ার কথা, কেটে যাওয়ার কথা। ভাগ্যিস মানে আল্লাহ বাঁচিস, ভাই লাইট কাটতো নাহলে কলিং বেল কাটতো, যে কোনো একটা কাটবে। পরে আমি তো উঠে গেছি, ওই 02 ব্যাচে যারা আছে বলতেছে ম্যাম আপনার কলিং বেল মনে হয় গেল আজকে। আমি ওদেরকে বললাম আপনারা একটু থাকেন আমি আসতেছি। আমি উঠে গিয়ে ঝাড়ি দিলাম, ওইখানে আরো 2জন সবজিওয়ালা ছিল, এদেরকে বলছি খবরদার এই গলিতে ঢুকবেন না। পরে কস্টিপ নিয়ে গেছি, কস্টিপ নিয়ে বাহিরের যেই কলিং বেল ওইটাকে কস্টিপ মেরা রেখে আসছি। এই হচ্ছে কাহিনী। এখন সকালবেলা 5টার দিকে আমার ছোট ভাই আসছে, ও তো আয়সা দেখে কিরে বেল নাই, ও বসে আছে, পরে ফোন দিতেছে বেল কই। মানে কস্টিপ এমন ভাবে মারছে যে ডাবল টেপ কস্টিপ গুলো থাকে না উপরে হোয়াইট কালার, বোঝা যায় না, তো ওই সুইচ দেখা যাচ্ছে না, ও আর খুঁজেই পাচ্ছে না, বলতেছে কি ব্যাপার এখানে আরেকটা সুইচ ছিল, সুইচ কোথায়। আচ্ছা, তো আমরা যখন ক্লায়েন্টকে কোনো ফাইল দেব কি কি লাগবে এখানে দেখেন। এই যে এআই ফাইল আপনাকে সেভ করতে হবে, পিডিএফ 2টা, ইপিএস 3টা, এসভিজি কয়টা হলো 4টা। এখান থেকে 4টা সেভ করি। বাট এখন যেহেতু আমরা কাজ একটা কথা ছিল, হ্যাঁ বলেন। ইলাস্ট্রেটর তো পিক্সেল নিয়ে কাজ করে না, তো আমরা যদি জুম করি তাহলে সেটা তো ফাটে না। কিন্তু আমি কিছু কাজ করার সময় দেখলাম যে আমি যখন জেপিজিতে কনভার্ট করি তারপর যদি জুম করা হয় তারপর সেটা ফেটে যায়। এটা কিভাবে কি করা যায়, মানে যাতে না ফাটে কিভাবে সেভ করতে হবে? তো আমরা যেহেতু এখন শিখছি, আমরা হচ্ছে এই এআইটা সেভ করে রাখবো, জেপিজি করব। এখানে টোটাল 4টা অপশন আছে। ওকে, আর আরেকটা কি ক্যান্সেল করে দিই। আরেকটা হচ্ছে ফাইল, ফাইল থেকে যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে আসবেন। এইখানে সেভ এজ করছেন সবই কিন্তু ফাইল, প্রত্যেকটা একটা ফাইল হবে, হয় পিডিএফ নয়তো এপিএস, প্রত্যেকটা একটা ফাইল হবে। এসভিজিটা হচ্ছে একটা ছবির মতো, মানে হাই কোয়ালিটির ছবি, ওটা হচ্ছে প্রিন্ট করা যায়। বাট আপনার এখন জেপিজি ইমেজ প্রয়োজন। জেপিজি ইমেজ আপনি কিভাবে নেবেন? কোশ্চেনটা একটু আগে কে করেছিল? না তুমি তো নামে জানো। তানভীর। তানভীর, আপনি জেপিজি কিভাবে নেন? এক্সপোর্ট থেকে? আমি এক্সপোর্টও করছিলাম, সেভ এজও করছিলাম, কিন্তু এখন বুঝতাছি না যে কোনটা করলে ছবিটা ফাটবে না। সেভ এজে গেলে তো আপনি জেপিজি কোথা থেকে পাইছেন? এসভিজি করে? জি ম্যাম।
এটা তো হচ্ছে প্রিন্টের জন্য, আর এটা করলে মিউট করে দেন। এটা করলে তো ছবি ফাটার কথা না। যাই হোক, দাঁড়ান দেখাই। আমরা হচ্ছে এক্সপোর্ট থেকে করি, ফাইল থেকে এক্সপোর্ট, সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ। এটা হচ্ছে একদম আপনার হাই কোয়ালিটির ইমেজ আসবে এবং এই ছবিগুলো কখনোই ফাটবে না। বাট সেভ ফর ওয়েব যে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে সাপোজ আপনার ছবিটা কোনো ডিজিটাল কন্টেন্টে যাবে, যেমন কোনো ওয়েবসাইটে যাবে অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে, এরকম কিছু, তখন আমরা সেভ ফর ওয়েব দিই। এটা হচ্ছে শুধুমাত্র ইমেজ সেভ করা যায়। সেভ ফর ওয়েবে ক্লিক করলে এই যে ইমেজের অপশন চলে আসবে। তানভীর, আপনি যে কাজটা করবেন, সেভ ফর ওয়েব দিয়ে দেখবেন, একটু কষ্ট করে, নাম তো ঠিকই থাকবে, এটা জেপিজি, যে জেপিজি নাকি গিফ ফাইল নাকি পিএনজি, এখান থেকে সিলেক্ট করবেন। এই যে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, ম্যাক্সিমাম অপশনগুলো থাকে। আমরা এখান থেকে কেন মেনটেন করি? কারণ আমার ছবির সাইজ যাতে বড় না হয়, ইমেজের সাইজটাই যে এখানে শো করবে। লোতে দিলে দেখেন একদম কমে গেছে, মাত্র 964 বাইট। যখন আমি মিডিয়ামে দিয়েছি 964 বাইট, ওকে। তারপরে একটু হাই থেকে আসলাম 2.586K। যদি একদম ম্যাক্সিমাম দিয়ে দিই তাহলে কি আছে, 2.586K। এই যে দেখেন কোয়ালিটি, আপনার হয়তো এই কোয়ালিটিটা কমানো ছিল, একটু চেক করে দেখবেন। কোয়ালিটি যত কম হবে তত ছবির রেজুলেশন খারাপ হবে, কোয়ালিটি যত বেশি হবে তত ভালো হবে। এটা এখানে কি সেভ হবে ওই যে সাদা যে মানে বোর্ডটা, ওইটাই সেভ হবে তাই না ম্যাম? হ্যাঁ, এই যে শুধুমাত্র হোয়াইট বোর্ডের মধ্যে, এই যে আমি কাজ করেছি, আমার ছবি কই, ওই যে ওইখানে, বাট আমার এখানে শুধু আর্টবোর্ডটাই সেভ হচ্ছে। বাট আমি যদি এখন একে ধরে এনে এইখানে রাখি, এখানে এই যে যতটুকু আর্টবোর্ডের মধ্যে আছে ঠিক ততটুকুই শো করবে। আমি এটাকে একটু ছোট করি, ছোট করে এই জায়গাটায় রাখি, ওকে। এখন ফাইল থেকে এক্সপোর্ট, যখন আমি সেভ করব তখন হচ্ছে আমাকে আউটপুটের ভিতরে আনতে হবে, আদারওয়াইজ আমি বাইরে কাজ করতে পারবো, এরকম কিছু? আর্টবোর্ডের বাহিরেও রাখা যাবে, র ফাইল হলে আর্টবোর্ডের ভিতরে না আনলেও হবে, সমস্যা নেই, এনে দিলে আমি ভালো। আউটপুটের বাইরে রেখে কি সেভ করতে পারবো জেপিজি ইমেজে? হ্যাঁ পারবেন, সেটা আবার আরেকটা অপশন দেখাচ্ছি। সেভ ফর ওয়েবে চলে যাই, এই যে দেখেন এখন আর্টবোর্ডের ভিতরে যা আছে তাই শো করছে। তো এখানে দেখেন কোয়ালিটিটা যত কম দিবেন আপনার এখানে ইমেজের সাইজ ছোট হবে। এই জায়গা থেকে আপনি মিডিয়াম লো করে দিতে পারেন। এক কথা, কোয়ালিটি একটু চেক করে দেখবেন ব্লারটা আবার অ্যাক্টিভ করা আছে কিনা। ব্লার হচ্ছে 0 রাখবেন, কারণ ব্লার আপনি যত বেশি দিবেন তত কিন্তু ঘোলা হয়ে যাবে, পিক্সেলগুলো শো করবে। সো ব্লারটা আমরা 0 রাখলাম, আর বাকি সব ঠিক থাকবে। এই যে ম্যাট একটা অপশন আছে, যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট হবে, ব্ল্যাক হবে, নাকি আইড্রপার টুল দিয়ে অন্য কোনো কালার নিতে চান, নাকি না কোনো কালারই হবে না, নাকি অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চান, অথবা এখান থেকে আপনি কালারও চুজ করে নিতে পারেন যে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চান কিনা। আচ্ছা, আর এখানে যা আছে সব ঠিক থাকলো, সব ওকে দিয়ে আপনি যখন এই যে সেভ করবেন আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এটা গেল। এবার আসি, যে মানজারুল বলল যে যদি বাহিরে থাকে তাহলে কি হবে। ধরেন এই ডিজাইনটাই আমার বাহিরেও একটা আছে, সেম এখানেও একটা আছে, আরেকটা বাহিরে আছে। এটাকে আমি জাস্ট একটু সাইজে বড় করে দিলাম, আর এটাকে ধরেন আমি একটু রোটেট করে দিলাম, ওকে। তো এবার চলে যায় ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে আসবো। আসার পরে এই জায়গায় অনেকগুলো অপশন আছে, এইখান থেকে আমরা কি নেই। এখান থেকে আমরা এই যে জেপিজি, আপনার ফটোশপে পিএসডি ফাইলে কনভার্ট করতে হবে ইলাস্ট্রেটরটাকে। এই যে এখান থেকে আপনি ফটোশপ পিএসডিতে কনভার্ট করে নিতে পারেন। জাস্ট ফটোশপ পিএসডি সিলেক্ট করে নিলে, এক্সপোর্ট দিলে এই ফাইলটা কি হবে, ফটোশপের আরেকটা ফাইল হিসেবে শো করবে। ফটোশপ থেকে যেমন ইপিএস এ কনভার্ট করা যায়, ইপিএস থেকে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি, ঠিক তেমন আপনি ফটোশপ ফাইল নেবেন। তারপরে পিএনজি, এসভিজি, আর হচ্ছে টিফ ফাইল, এই যে টিআইএফএফ, এটাও হাই কোয়ালিটির ইমেজ, যেটা হচ্ছে প্রিন্ট করা যায়। এই জিনিসগুলো আমরা
ক্লায়েন্টকে দিয়ে থাকি। ওকে তানভীর দেখেন, আপনি যদি জেপিজি সিলেক্ট করেন, জেপিজি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কোথায় সেভ করবেন করেন, মানজারুল দেখেন এই যে ইউজ আর্টবোর্ড দেখতে পাচ্ছেন, আপনি যদি এইখানে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিলে শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যে যতটুকু ডিজাইন আছে ততটুকুই শো করবে, আসবে। আর যদি এটা আপনি অফ করে দেন, মানে আনচেক অবস্থায় থাকে, তাহলে পুরো আর্ট ওয়ার্ক স্পেস জুড়ে যা যা ডিজাইন আছে সবাই আসবে। তাহলে তো সাইজ ছোট হয়ে যাবে দেখতে। না ছোট হবে না, আমি আচ্ছা এই যে ইউজ আর্টবোর্ডটা অফ করে দিলাম, মানে আর্টবোর্ডের ছাড়াও যারা আছে তারা আসবে। এবার আমি এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্টে আসার পর এবার হচ্ছে তানভীরের কোশ্চেনের অ্যান্সার। কালার মোড যে কি রাখবেন, আরজিবি, সিএমওয়াইকে নাকি গ্রে স্কেল। যদি প্রিন্টে যায় অবশ্যই সিএমওয়াইকে, আর যদি এটা আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে চান তাহলে আরজিবি সিলেক্ট করে নেবেন, কারণ আরজিবিতে কালারটা স্পষ্ট ভালো সুন্দর বোঝা যায়, আর সিএমওয়াইকে কি ওখানে ব্ল্যাকের একটু প্রাধান্য বেশি থাকে। কোয়ালিটিটা দেখেন, কোয়ালিটিটা যত কম হবে ইমেজের কোয়ালিটিও তত লো হবে, ইমেজ ফাটা ফাটা আসতে পারে, তাই এটাকে আপনি হাই করে নিলে ইমেজটা সুন্দর হবে আর ফাটা ফাটা বা পিক্সেল হবে না, পিক্সেলের মতো শো করবে না। বেসলাইন স্ট্যান্ডার্ড থাকবে, রেজুলেশন 300, আর বাকি সব ঠিক রেখে আমি এখানে ওকেতে প্রেস করলাম। চলে যাই আমাদের ডেস্কটপে। ডেস্কটপে রাখছি নাকি মনে তো হয় না, এই যে দেখেন পেয়েছেন, কিছু না এগুলোই। ওকে আর্টবোর্ডের বাহিরেও যারা ছিল তাদেরকেও নিয়ে আসছে। ওকে চলেন আমরা এখন আর্টবোর্ড সহকারে সেভ করি। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, সেখান থেকে সেভ অ্যাজ। এবার আমি শুধু আর্টবোর্ডটা ইউজ করে দিলাম, আর্টবোর্ডে যা আছে ততটুকু এক্সপোর্ট করেন, বাকি সব ঠিক থাকলো। ওকে দেন, এখন আপনি চলে যান, এই যে দেখেন খালি আছে তো, দেখেছেন মানজারুল, শুধুমাত্র আর্টবোর্ডে যা আছে ততটুকুই আসছে। সাপোজ আপনার কি প্রয়োজন, পিএনজি প্রয়োজন, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে এসে জেপিজিটাকে আপনি তখন কি করতে পারেন, পিএনজিতে কনভার্ট করতে পারেন। এই যে পিএনজি সিলেক্ট করেন, এক্সপোর্টে ক্লিক করেন, ওই যে সেম অপশন, ইউজ আর্টবোর্ড দিলে শুধু আর্টবোর্ডের মধ্যে যা আছে সেটাই আসবে, আর না দিলে কি হবে, আর্টবোর্ড ছাড়া বাকি ওয়ার্ক স্পেসে যা আছে সবাই আসবে। এক্সপোর্টে ক্লিক করেন, ও আচ্ছা নামে নামে জমে টানে। ওকে আসি, এক্সপোর্টে ক্লিক করেন, এরকম একটা অপশন আসবে। তানভীর আপনি এই পিএনজি অপশনটাও করে দেখতে পারেন, কারণ এটাও হাই কোয়ালিটির, এবং এখানে তো আপনার হওয়ার কথা না, ওটাকে কি বলে, পিক্সেল বুঝে যাওয়ার কথা না। না ম্যাম, পিএনজি তে কখনো ফাটে না, কিন্তু আমি হচ্ছে যখন কয়েকবার হয়েছে, এটা মানে সব সময় যে এমন না, কয়েকটা লোগো বা পিকচারের ক্ষেত্রে এমন হয় যে ওইটা আর্টবোর্ডে থাকা অবস্থায় যখন ওইটাকে জেপিজি করি তারপর হচ্ছে ওটা ফেটে যায়। ওকে আপনি যদি কোনো পিকচার নিয়ে আসেন, পিকচারের গ্যারান্টি দিতে পারছি না। যদি অন্য কোনো জায়গা থেকে ছবি নিয়ে আসেন, সেটা যদি হাই কোয়ালিটি না হয়, এইচডি না হয়, সেটার গ্যারান্টি আমরা দেব না, মানে আপনিও দিতে পারবেন পিকচার না, মানে সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল একটা শেপ নিলাম, তো ওই ট্রায়াঙ্গেলের শেপটার হচ্ছে ওই কোনাকুনি যে সাইডটা, সেটাকে যদি জুম করা হয়, মানে অনেকখানি জুম করা হলে তারপর হচ্ছে দেখা যাচ্ছে হতে পারে, মাঝে মাঝে এরকমটা হয়। আর সেক্ষেত্রে ওই যে যেই অপশনগুলো বললাম একটু চেক করে দেখবেন ওইরকমটা হয় কিনা। আচ্ছা আর এখানে যে আসি, আসার পর কোয়ালিটি রেজুলেশন তো 300 থাকলো, চাইলে কমিয়ে দিতে পারেন, ট্রান্সপারেন্ট, ওকেতে প্রেস করেন। এবার চলে যাই আমাদের ছবিতে। এখানে এই দুইটা ছবি একই রকম লাগছে, বাট এটা হচ্ছে পিএনজি, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আর এটার পিছনে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে। ছবিটাকে বড় করি, দেখি, জুম করি, ভাই কই আসছো?
অনেক অনেক জুম করার পরে এই অপশন আসছে, কোথাও কোথাও কিন্তু কোনো ফাটে নাই, বাট একটু ব্লার আর কি, হালকা দেখা যাচ্ছে, দেখেন স্পষ্ট। আর আরেকটা যদি ছবি নিই, এটা কি ছিল, গেল রে কথা গেল, কথা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে কাহিনী, এটা ছিল পিএনজি। আমরা যদি পরেরটা দেখি, এটা ছিল কি জেপিজি। এটাকে আবার একটু বড় করি, বড় করেন, এই যে দেখেন একদম ওই পিএনজি যে করেছিলাম, বাট এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে আর আগেরটার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল না। আর আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে এটাও আমরা জেপিজি করেছিলাম, বাট ওই যে আর্টবোর্ড ছাড়া, আর্টবোর্ড সহকারে। এই হচ্ছে কাহিনী। তাহলে আজকে যা যা শিখলাম দেখেন, এর মধ্যে এগুলোই প্র্যাকটিস করেন, কাজ এটাই, আর কিছু না। বেস্ট অফ লাক। আর প্রতিদিন বলেছি মিনিমাম 2টা করে কন্টেস্ট করেন, ঘুরে ঘুরে দেখেন, কাজ করতে থাকেন। না, কাজটা শেখার পাশাপাশিও করতে হবে। ওখানে দেখেন ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ রিলেটেড কোনো কাজ আছে কিনা। গতকালকে একটা কাজ 03 ব্যাচ খুব সুন্দর একটা কাজ পেয়েছিল, ইমেজ করা, ওর জাস্ট ইমেজটাকে একটা ছবি মুছে দিতে হবে। ওইরকম কোনো কাজ পান কিনা সেটা করেন, বসে থেকে লাভ নেই। ভাইরে, ডিজাইন এমন একটা জিনিস, এটা আপনাকে অনেক অনেক ডিজাইন দেখতে হবে, ঘুরতে হবে, সময় নষ্ট করা যাবে না। যে সময়টা অন্য কাজে নষ্ট করছেন সেই সময়টা এই ডিজাইন নিয়ে পড়ে থাকবে। আমরা